সবাইকে আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ৪০তম বিসিএস প্রিলি প্লাস লিখিত অপটিমাম ব্যাচের প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা কন্ডাক্ট করার দায়িত্ব পড়েছে আমার উপর। আমার নাম আবরার। আমি ৪৩তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমি আজকে আপনাদের সাথে এই ক্লাসটা কন্ডাক্ট করব। আর তার সাথে ভোকালে থাকবো এবং কিউএনএ তে থাকবেন। আপনারা অনেকেই চেনেন আরাফাত ভাইকে। আরাফাত ভাই আজকে কিউএনএ তে আছেন। উনি ৪১তম বিসিএস থেকে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। সো সরি, সুপারিশপ্রাপ্ত না, উনি জয়েন করে ফেলেছে। আমি আজকে বলছি, ভুল বলছি। আচ্ছা, উনি অলরেডি পুলিশ ক্যাডারে কর্মরত আছে। তো আমরা দুইজন মিলে আজকে ক্লাসটা কন্ডাক্ট করবো আপনাদের সাথে। তো শুরুতেই আজকে ক্লাসে আমরা কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করে বলি। আমরা আজকে ইংরেজি সাহিত্য অংশের রোমান্টিক পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে। ঠিক আছে? সো রোমান্টিক পিরিয়ডের অংশটা থেকে প্রত্যেক বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৩ নাম্বার ৪ নাম্বারের মতো আসতে দেখা যায়। ৩ থেকে ৪টা এমসিকিউ সাধারণত আসে রোমান্টিক এইজ থেকে। একটা বিসিএস এ ২টাও এসেছিল। সো আপনি ২, ৩ বা ৪ নাম্বার পেতে পারেন ইংরেজি সাহিত্য অংশের। এইজন্য রোমান্টিক এইজকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে বলি। কারণ প্রতিটা প্রিলিমিনারিতে রোমান্টিক এইজ থেকে প্রশ্ন আসে এবং এটা থেকে মোটামুটি আসে, এটা অলিখিতভাবে মাস্ট এরকম। সো এই চ্যাপ্টারটা ভালোমতো পড়লে আপনারা বেশ কিছু নাম্বার এখান থেকে কমন ফেলতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। তো রোমান্টিক তো রোমান্টিক শব্দটা আমাদের কাছে ২টা মিনিং দেয়। আমরা টিপিক্যালি রোমান্টিক শব্দটা বলতে বুঝি প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, একটা নর-নারীর মধ্যকার কেমিস্ট্রি বা একটা লাভিং রিলেশনশিপ থাকবে। এটাই আমরা টিপিক্যালি রোমান্টিক বলতে বুঝি। কিন্তু ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ বলতে বা কবিতায় রোমান্টিকতা বলতে ঠিক ওই প্রেম ভালোবাসাটা না বুঝে একটু ভিন্ন ধরনের প্রেম ভালোবাসাকে বোঝায়। এই ক্ষেত্রে এই যে আমরা যে কথাটা বলছি রোমান্টিসিজম জিনিসটাকে যদি এক কথায় যদি বলা হয়, তো রোমান্টিসিজমের ক্ষেত্রে আমরা এটাকে বলি সংক্ষেপে লাভ ফর নেচার, প্রকৃতির জন্য ভালোবাসা। এই নেচারটা এই নেচারটা আ কোন নেচার? এটা কি শুধু গাছপালা? শুধু গাছপালা না। আমাদের চারপাশে যা আছে সব। প্রাণীকুল থেকে শুরু করে বৃক্ষরাজি থেকে শুরু করে এভরিথিং দ্যাট এক্সিস্টস ইন নেচার, তার প্রতি একটা ভালোবাসা। এই যে আমরা ভালোবাসার কথাটা বলছি, এই ভালোবাসাটার কিছু বৈশিষ্ট্য আছে। ইংরেজি কবিতার রোমান্টিকতার কিছু বৈশিষ্ট্য আছে। রোমান্টিক যুগের বৈশিষ্ট্যের মধ্যে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যকে আমরা বলি সাবজেক্টিভিটি। তো এই সাবজেক্টিভিটি জিনিসটাকে যদি খুব সংক্ষেপে আলোচনা করতে যাই, একদম সিম্পল ভাষায়, আমি যদি কোনো জটিল ডিকশনারিগত ভাষাগুলোকে এভয়েড করে নিজের ভাষায় যদি আমি বোঝাতে চেষ্টা করি, সাবজেক্টিভিটিটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের মনের ভিতরে কিছু আ অনুভূতির জন্ম নেয়, ফিলিংস এর জন্ম নেয়। যে অনুভূতিগুলা আমাদের নিজস্ব ব্যক্তিগত এবং আ এটা নিজ থেকে উৎসারিত হয় বিভিন্ন ঘটনার চারপাশের পরিপ্রেক্ষিতে। আ ধরেন আপনার জীবনে একটা পাওয়ারফুল মানে কোন একটা ঘটনা আপনার মনের মধ্যে একটা পাওয়ারফুল ফিলিংস এর জন্ম নিল। আপনার কবিতা লিখতে ইচ্ছা করবে। অনেকে দেখবেন যারা প্রেমে পড়ে কিংবা ছ্যাঁকা খায়, প্রেমে পড়া কিংবা ছ্যাঁকা খাওয়ার পরে কবিতা লিখতে ইচ্ছা করে। তো খুব সুন্দর কিছু একটা দেখছে, খুব সুন্দর একটা আকাশ দেখছে, সমুদ্রের পাড়ে গেল। হ্যাঁ? সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালো। বিশাল সমুদ্রের সামনে দাঁড়ানোর পর মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস জন্ম নেয়। তো সেখান থেকে তার একটা সাবজেক্টিভ ফিলিংস কাজ করে। এই ফিলিংসটা হচ্ছে একটা রোমান্টিক কবিতার মেইন এসেন্স। তার বাইরে এই সাবজেক্টিভিটিটাকে প্রকাশ করতে আমাদের যেটা লাগে এটা হচ্ছে হাই ইমাজিনেশন। হাই ইমাজিনেশন। যারা রোমান্টিক কবি থাকেন তাদের কল্পনার জগৎটা অনেক বড় হয়, বিস্তৃত হয়, ব্যাপক হয়। আমরা যখন সাধারণ মানুষ হিসেবে কল্পনা করি আমাদের মনের মধ্যে অনেক সময় দেখা যায় একটা আবেগের জন্ম নেয়, একটা ফিলিংস এর জন্ম নেয়। কিন্তু আমার ফিলিংসটাকে ঠিক যেন আমি ভাষায় প্রকাশ করতে পারি না সাধারণ মানুষ হিসেবে। কিন্তু একজন রোমান্টিক কবির বৈশিষ্ট্য হচ্ছে আপনার আমার মনের মধ্যে হাজার বছর ধরে যে ফিলিংসটা লালিত পালিত হয়ে আসছে, যেটাকে আমরা ভাষায় প্রকাশ করতে পারছিলাম না, একজন রোমান্টিক কবি ঠাস করে সেই কথাটা কত সহজ ভাষায় বলে দিয়ে চলে যায়। তখন আমাদের কাছে ভালো লাগে। অর্থাৎ আমাদের মনের ভিতরে একটা যে সুপ্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা কিংবা ফিলিংসটা থাকে, এটা রোমান্টিক কবিরা খুব সহজে ভাষার মাধ্যমে প্রকাশ করে। তার বাইরে একটা জিনিস থাকে রোমান্টিক কবিদের মধ্যে, একটা রেভোলিউশনারি থাকে। রেভোলিউশন হচ্ছে আ রোমান্টিক কবিদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যখন রোমান্টিক যুগ চলে ইংল্যান্ডে, ঠিক তখন আ কোন বিপ্লব চলছিল কেউ বলতে পারবেন?
রোমান্টিক যুগের সাথে ইতিহাসের কোন বিপ্লব জড়িত? কে বলতে পারবেন? এনিওয়ান? গুড, একজন পেরেছেন। অধিকারী পেরেছেন। আর কেউ? স্মরণ পেরেছেন। জান্নাতুল মাও পেরেছেন। ভেরি গুড। থ্যাংক ইউ। হ্যাঁ, তখন ফরাসি বিপ্লব চলছিল এবং এই যে ফ্রেঞ্চ রেভলিউশন, আপনারা যদি একটু ম্যাপ বের করেন তাহলে দেখবেন ইংল্যান্ড এবং ফ্রান্স পাশাপাশি দেশ, তারা একটা একটা পাশাপাশি। সো আমার পাশের ঘরে যদি একটা বিপ্লব চলে, সেই বিপ্লবের ছোঁয়া আমার ঘরেও লাগবে, এটাই নিয়ম। বাংলাদেশে কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এটার ছোঁয়া পাকিস্তান পর্যন্ত চলে গেছে। সো ব্যাপারটা হচ্ছে যে যখন পাশের ঘর ফ্রান্সে যখন বিপ্লব হচ্ছে, এটার একটা জোয়ার ইংল্যান্ডে এসেও পড়েছে, তারাও পরিবর্তন চেয়েছে এবং এই ফ্রেঞ্চ রেভলিউশনকে ইংল্যান্ডের রোমান্টিক কবিরা সমর্থন করেছেন। সো এটা হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখানে রেভলিউশনারি ফিচার আছে একটা, প্রতিবাদ এবং প্রতিবাদী চরিত্র এইটা। তার বাইরে তাদের সৌন্দর্যের প্রতি একটা ভালোবাসা আছে, লাভ ফর বিউটি, লাভ ফর বিউটি, যে কোনো সুন্দর জিনিসের প্রতি তাদের একটা ভালোবাসা, অ্যাট্রাকশন, যেটাই বলেন, যেই ভাষাই বলেন, সেই জিনিসটা কাজ করেছে। তো রোমান্টিক যুগের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এই চারটা হচ্ছে প্রধানতম বৈশিষ্ট্য। একটা হচ্ছে লাভ ফর নেচার, সাবজেক্টিভিটি, ইমাজিনেশন, রেভলিউশন এবং লাভ ফর বিউটি। এই টোটালটা মিলেই হচ্ছে নেচারটা এক্সিস্ট করে। এটা হচ্ছে রোমান্টিসিজমের বৈশিষ্ট্য। এখন এই রোমান্টিসিজমের যাত্রাটা কিভাবে শুরু হয়? কেউ বলতে পারবেন? কিসের মাধ্যমে রোমান্টিক যুগের যাত্রা শুরু হয়? কারা সবার প্রথমে এটা শুরুতে পাইওনিয়ার ছিল? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে একজন কবি ছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নামে একজন কবি ছিলেন। এখানে অনেকগুলা ইয়ে আছে, আমি এখানে ছোট করে লিখি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনাকে বলা হয় ফাদার অফ রোমান্টিসিজম। ফাদার অফ রোমান্টিসিজম, এটা ওনাকে বলা হয়। তো এই ওয়ার্ডসওয়ার্থ সাহেব এবং তার একজন বন্ধু ছিলেন, তার বন্ধুর নাম ছিল হচ্ছে স্যামুয়েল টেইলর কলরিজ। সংক্ষেপে আমরা বলি এসটি কলরিজ। এসটি কলরিজ। একটু কোলরিজ বানানটা সবাই লিখে পাঠান তো দেখি। বানানটা একটু কঠিন বা অপরিচিত লাগতে পারে। পারবেন লিখে পাঠাতে? স্যামুয়েল টেইলর কোলরিজ। তো ওয়ার্ডসওয়ার্থ এবং কলরিজ এই দুইজন ব্যক্তি মিলে, সালটা একটু আমাদের মনে রাখতে হবে, 1798, 1798 এই সালে একটা বই লিখেন, পুস্তিকা লিখেন। পুস্তিকাটার নাম কি ছিল, কে বলতে পারবে? কেউ কেউ জানেন? লিরিক্যাল ব্যালান্স। এই লিরিক্যাল ব্যালান্স এর গ্রন্থের সূচনাতে একটা গদ্য ছিল। ওই গদ্যটার নাম হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স। প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স। লিরিক্যাল ব্যালান্স হচ্ছে একটা কবিতার বইয়ের নাম। আর একটা, আপনারা অনেক দেখেছেন বইয়ের শুরুতে একটা ভূমিকা থাকে না, আলাদা করে একটা ভূমিকা অংশ থাকে না, সূচনা বা ভূমিকাটা যেখানে সবকিছু বলা হয়, তাই না? তো ওই সূচনা বা ভূমিকার যে গদ্য অংশটা, ওই গদ্য অংশটার নাম হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স। এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স অংশে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ খুব সুন্দর করে রোমান্টিসিজম কি, কবিতা কি, এই জিনিসটাকে উনি ব্যাখ্যা করেছেন যে তারা কি করতে যাচ্ছেন। এই জন্য উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালান্স, অথবা আমরা বলতে পারি উইথ দ্য পাবলিকেশন অফ প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, যেটাই বলেন, দুইটা আসলে একই ঘটনাকে নির্দেশ করে। রোমান্টিক যুগের যাত্রা শুরু হয়। কনসেপ্ট ক্লিয়ার? এ পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? এ পর্যন্ত বুঝতে পারিনি এমন কোনো কিছু কি আছে দেখে একটু জানান। যদি সবাই বুঝে থাকে তাহলে ইয়েস বলেন, না বুঝে থাকলে একটু নো বলেন প্লিজ। সহজ ভাষা গল্পের মতো করে আমি বলছি। তো এখান থেকে এইভাবে হচ্ছে রোমান্টিক যুগের যাত্রা শুরু। তো এখন যখন একটা শিল্প নিয়ে আমরা কথা বলি, শিল্পের ব্যাপার বা সাহিত্যের ব্যাপার বলি, সাহিত্যের উদ্দেশ্য কি বলেন তো? সাহিত্যের কাজ কি? শিল্পের উদ্দেশ্য কি? শিল্প কেন গঠন করা? শিল্পের কি কাজ? হোয়াট ইজ দ্য পারপাস অফ আর্ট ওয়ার্ক বা এনি আর্ট? এটা কাজ কি? দেখেন, সাহিত্যের প্রধানত দুইটা, বা আর্টের প্রধানত দুইটা স্ট্রিম থাকে। একটা হচ্ছে আমি আর্টটা কেন, একটা হতে পারে যে আর্টস ফর সোসাইটির সেক, সোসাইটি,
বা এডুকেটিং পিপল, মানুষকে কোনো একটা কিছু শেখানো। ঠিক আছে, আমরা গল্পের বই পড়ে আমরা কিছু শিখতে চাই অনেকে, যে আছে না যে আমি একটা গল্পের বই কেন পড়বো, যেন গল্পের বই পড়ে আমি কিছু একটা শিখি। হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য হতে পারে। আর্টের আরেকটা উদ্দেশ্য হতে পারে আর্ট ফর আর্টস সেক। আমি একটা গল্পের বই পড়ছি গল্পের বইয়ের মজাটা নেওয়ার জন্য। এখানে আমি কি শিখলাম না কি শিখলাম এগুলা খুব একটা বিষয় না। সো আর্টস ফর এডুকেটিং পিপল অ্যান্ড আর্টস ফর আর্টস সেক, তো দুইটা শিল্পের খাতিরে শিল্প, শিল্পের জন্য শিল্প। তো এই দুই ধরনের ডিকটাম প্রচলিত আছে। তো রোমান্টিক যুগটা হচ্ছে আর্টস ফর আর্টস সেক, অর্থাৎ আমি একটা জিনিস, আমি কেন আর্ট করছি বিকজ শিল্পের খাতিরে আমি শিল্প করছি। এটার সাথে আমার কি শিখলাম না শিখলাম, মানুষকে শেখানোর উদ্দেশ্য কিনা, নীতি নৈতিকতা আদর্শ আমি প্রচার করব কিনা ইত্যাদি এই ধরনের কোনো বিষয় যুক্ত নেই। এই জিনিসটা কি বুঝা গেছে? সব যুগ কিন্তু এরকম না, হ্যাঁ। কোন অন্য কোন যুগে যে আবার সাহিত্যিকরা মনে করেছে যে না, সাহিত্য হচ্ছে মানুষকে শেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য, সচেতনতা বাড়ানোর জন্য। কোন কোন যুগের সাহিত্যিকরা এরকম মনে করেছে যে রোমান্টিক যুগের সাহিত্যিকরা কবিতা লিখতেন কবিতার জন্য, মানুষের জন্য, মানে এমন না যে শিক্ষণীয় পারপাস, ব্যাপারটা এরকম না ঠিক। তো এটাকে আমরা বলি আর্টস ফর আর্টস সেক কনসেপ্ট। তো এই কনসেপ্ট থেকে রোমান্টিক লিটারেচারটা শুরু। এখন এই যুগে যে কবিতাগুলা আহ এই এই যুগে যে কবিতাগুলা রচনা করা হতো, এই কবিতাগুলো একটা বৈশিষ্ট্য আছে। এই কবিতাগুলোর নাম হচ্ছে লিরিক পয়েমস। কেউ কি শুনেছেন লিরিক শব্দটা? শুনেছেন কেউ? আপনারা হয়তো বা অনেকে লিরিক শব্দটা শুনেছেন গানের লিরিক্স হিসাবে, হয়তো বা লিরিকটা শুনেছেন, তাই না? গানের কথাকে আমরা লিরিক্স বলি। তো সেই হিসেবে হয়তো বা লিরিক কথাটা শুনেছেন, কিন্তু গানের লিরিক্স আর এই লিরিক ঠিক এক না। তো এই লিরিকটাকে, এই যে আমরা বলছি লিরিক, এই লিরিকের বাংলায় এখন বোধহয় গীতি কবিতা বলে এটাকে। তো এই লিরিক জিনিসটা কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ লিরিক? এখানে লিরিকের কোনো বৈশিষ্ট্য বলতে পারেন? লিরিক বলতে কি বোঝায়? এনিওয়ান? কেউ একজন বলতে পারবেন? কারো কোনো আইডিয়া নেই লিরিক কি? কেউ কেউ কোনো কথা বলছে না? কারো আইডিয়া নাই? আচ্ছা, ঠিক আছে, আমি 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 ধরাই দিচ্ছি। লিরিক বলতে আমরা যেটা বুঝি, কবির মনের অবস্থা বা ইমোশনস কে প্রকাশ করে। রাইটার্স ইমোশনস, রাইটার্স ইমোশনস, এটা হচ্ছে প্রধান। আমার মনের ভিতরে যে ইমোশনটা জন্ম নিয়েছে, এই ইমোশনটাকে একটা কবিতা আকারে লিখা, সেটা হচ্ছে, বুঝতে পেরেছেন কথা? তো এখন এই যে আমি বললাম যে কবির মনের ভিতরের ফিলিংস বা ইমোশন, এই ইমোশনের জায়গাটা কি, কিসের থেকে আসে? ইমোশনের জায়গাটা আসে যে আপনার আমার মনের মধ্যে একটা সুন্দর ফুল দেখলে অনেক সময় ভালো লাগা কাজ করে, রাইট? যে ভালো লাগছে, একটা সুন্দর ফুল দেখেছি, বা আপনি একটা নদীর পাড়ে গেলেন, বসলেন, ভালো লাগা কাজ করে না? ভালো লাগা কাজ করে কিনা এরকম আছে? নদীর পাড়ে বসে কখনো, বা জ্যোৎস্না রাত দেখার সময় মনের মধ্যে একটা ফিলিংস, একটা প্লেজার সিকিং, এরকম কি আসে আপনাদের মনের মধ্যে, নাকি মনটা একটু রুক্ষ সূক্ষ্ম, এরকম এরকম নাকি? পাথর টাথর আছে মনে হয় একজন দুইজন, এদের মনটা একটু পাথর পাথর। হ্যাঁ, অথবা মনের মধ্যে ফিলিংস ফিলিংস একটু কম। একজন লিখছে আবার যে ফিলিংস ছিল ভাইয়া এখন আর আসে না, আহারে, আহারে কত কষ্ট। হুম, যত ফিলিংস ছিল এমন একজনকে দিছে, এখন আর ফিলিংস আর নতুন করে আসতেছে না। আচ্ছা, ঠিক আছে। সো এই যে একটা অনুভূতি, আপনার মনের অনুভূতিকে আপনি ভাষায় ব্যক্ত করবেন, এই জিনিসটাই হচ্ছে লিখি। যেমন রোমান্টিক কবিতা আমরা যদি বলি, কবিদের মন অনেক সফিস্টিকেটেড হয়, আপনাদের মন বা আমাদের মনের মতো না। তাদের মন অনেক সফিস্টিকেটেড, ছোট ছোট জিনিসে তাদের মনে আনতে পারে। যেমন একজন কবি গেলেন, কবি যে দেখলেন খুব সুন্দর ডেফোডিল ফুল বাতাসে দুলতেছে, এটা দেখে কবির অনেক ভালো লাগছে। আপনি আমি হইলে বড় জোর একটা ছবি তুলবো, এই কি সুন্দর ডেফোডিল ফুল ঝুলতেছে, বা একটা ভিডিও করব, এখন চলে আসবেন। তখনকার সময় তো ছবি তুলবো ভিডিও করার ছিল না। তো তখনকার সময় মানুষ কি করতো? তখনকার সময় মানুষজন বাতাস খাবে, বাতাস খাইতে খাইতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে, তারপরে চলে আসবে। কবি ওইটা নিয়ে একটা কবিতা লিখে ফেলছে, অনেক লম্বা, অনেকগুলা লাইনে একটা কবিতা লিখে ফেলছে, কারণ কবির মনের মধ্যে ফিলিংস আছে, সফিস্টিকেটেড একটা মন আছে, এবং তার সাথে ওনার একটা হাই ইমাজিনেশন আছে। তার
ভাষাগত দক্ষতা আছে। আপনি আমি যেটা ফিল করি ভাষায় প্রকাশ করতে পারি না, কবি সেটা ভাষায় প্রকাশ করতে পারেন। এখানে আপনার আমার মধ্যে পার্থক্য। ঠিক আছে? হ্যাঁ? তো এইটা। হ্যাঁ? আপনি একটা কারোর জন্য তাকে খুব মিস করছেন। আপনি বলবেন, "I miss you." কবি এসে বলবে, "তোমাকে দেখেছি সেই কবে কোনো এক বৃহস্পতিবার আর ১,০০,০০,০০০ বছর হয় তোমাকে দেখি।" তো এখন এই যে একটা কথা, "তোমাকে দেখেছি সেই কবে কোনো এক বৃহস্পতিবার আর ১,০০,০০,০০০ বছর হয় তোমাকে দেখি না।" এটা তো মনে করেন আমার মতো আপনাকে ৫ বার বেচলেও আমার মুখ থেকে বের হবে না। তাই না? তো এই কথাটা এইভাবে বলতে পারছেন দেখেই তিনি কবি। আর আমি এই কথাটা বলতে পারি না দেখে আমি আপনার এখানে বসে আছি। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন? না বুঝতে পারেন নাই। তো এই যে একটা হাই ইমাজিনেশন পাওয়ার যেটাকে ব্যবহার করে তিনি খুব সুন্দর মতো একটা ফিলিংস কে উনি এমনভাবে বর্ণনা করেন, যেন আমাদের কাছে মনে হয় যে, "আরে এই জিনিস তো আমি বহুবার ফিল করেছি। হয়তো আমি এটা কোনদিন বলতে পারিনি।" কবি এটাকে সুন্দর করে বর্ণনা করে দিয়ে দিয়েছে। এখানে কবি এবং আমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আচ্ছা। তাহলে এখানে হচ্ছে রাইটার্স ইমোশনস ব্যক্ত করা হয়। এখন রাইটার্স ইমোশন কি যেইভাবে সেভাবে ব্যক্ত করলে হবে? না। এটার মধ্যে একটা রিদম থাকা লাগবে। একটা ছন্দ থাকা লাগবে। সো আ রিদমটা রিদমটা অনুযায়ী যদি এটা আ বর্ণনা করা যায় তখন সেটা কবিতা হবে। সো লিরিক্স এর মেইন জিনিসটা হচ্ছে ইমোশনস বা ফিলিংস এই কথাটা মাথায় রাখবেন। মনের আত্মকেন্দ্রিকতা। আর একটু আগে এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলা লিখে আসছিলাম ওখানে রেভুলেশন, সাবজেক্টিভিটি, হাই ইমাজিনেশন, লাভ ফর বিউটি এগুলো সবকিছুই লিরিক্স এর মধ্যে চলে আসে। এই বৈশিষ্ট্যগুলাই লিরিক্স এ চলে আসবে। কারণ এই বৈশিষ্ট্যের আলোকেই লিরিক্যাল কবিতাগুলা লিখা হয়েছে। ঠিক আছে? এটার মধ্যে লিরিক্স এর মধ্যে নেচার থাকবে, অনেক কিছু থাকবে। এগুলো হলো বিষয়। তো এই যে লিরিক্যাল ব্যালাডস গ্রন্থে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতার একটা সংজ্ঞা দিয়েছে যে কবিতা কি? তো সেই সংজ্ঞাটা দিতে গিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, "পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস।" অর্থাৎ আমাদের মনের মধ্যে যে শক্তিশালী ইমোশনের জন্ম নেয়, সেই ইমোশনের স্বতঃস্ফূর্ত রূপই হচ্ছে কবিতা। ঠিক আছে? আমাদের কাছে কবিতা কি? আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে কবিতা বলতে আমি বুঝতাম, "ওহে খালু দাও ১ কেজি আলু।" এই আলু খালু মিললে আমি বুঝতাম কবিতা। "বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই।" ওই কই না মিললে মনে হইতো যেন কবিতা হবে না। আমার কাছে এরকম মনে হতো। এরপরে যখন আমি অ্যা আ ক ক্লাস 9 কি 10 এ পড়ি না কলেজে পড়ি তখন একটা কবিতা পড়লাম। একটি ফটোগ্রাফ শামসুর রাহমানের। তো কবিতাটা যখন আমি পড়ি কবিতাটা ছিল, "এই যে আসুন বসুন আছেন তো ভালো ছেলেমেয়ে। কিছু আলাপের পর দেখে শখের দেয়ালে শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে, এ আমার ছোট ছেলে।" হ্যাঁ? এরকম পড়েছেন কবিতাটা পড়েছেন কেউ? একটি ফটোগ্রাফ কবিতাটা? কেউ পড়েছেন। বা অনেকে হয়তোবা কবিতা পড়েছেন যে, "স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা।" পড়েছেন না এই কবিতাগুলা? তো এগুলো যখন পড়লাম আমি দেখলাম সেটার মধ্যে কোনো অন্তমিল নাই। এখানে কোনো ওই কই এর মিল নাই। কিন্তু এটা পড়লে মনে হয় এটা কবিতা। আরে কি সুন্দর করে বলে, হ্যাঁ? ওখানে একটা বলে, "কি সুন্দর করে হয়ে গেল বলা, কাঁপল না গলা এতটুকু, বুক চিরে বেরোলো দীর্ঘশ্বাস। নিজের কণ্ঠস্বর শুনে নিজেই চমকে উঠি, কি নিস্পৃহ কেমন শীতল।" এটার মধ্যে কোনো ওই কই ছন্দ নাই, কোনো কিছু নাই। স্টিল এটা একটা কবিতা। তো এই যে একটা কবিতা, তো এটা কি প্রকাশ করে? আমাদের মনের ভাব প্রকাশ করে, আমাদের মনের ফিলিংস প্রকাশ করে, নিজের মনের থটটা প্রকাশ করে। জীবনানন্দ দাশের একটা কবিতা আছে 'বোধ'। কেউ পড়েছেন জীবনানন্দ দাশের কবিতা? আমি যখন পড়তাম যে স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, যেন এক বিপন্ন বিস্ময় আমাদের মাথার মধ্যে খেলা করে, আমাদের মনকে ক্লান্ত শ্রান্ত করে। তো এটা দিয়ে কি বুঝায়? আমি একটা বয়সে কিছু বুঝতাম না। এখন আমি বুঝি যে হ্যাঁ, কি বলেছে। সো এটা হচ্ছে ব্যাপার আরকি। ঠিক আছে? সো বোধ কবিতা এগুলাতে কোনো অন্তমিল নাই, কোনো কিছু নাই। কিন্তু এখানে একটা পাওয়ারফুল ফিলিংস এক্সিস্ট করে। পাওয়ারফুল ফিলিংস। সো এটাই হচ্ছে কবিতা। তো আমরা তাহলে কবিতা কি, লিরিক্স কি এই সম্পর্কিত ছোট্ট করে আমরা বোঝার চেষ্টা করেছি। আসেন আমরা সামনের দিকে চলে যাই। আমি একটু পোয়েট্রি লিখছি কেন? বানান-টানান কথা বলতে লিখতে গিয়ে বানান ভুল হয়ে যায় পোয়েট্রি। হ্যাঁ? একটু প্লিজ ইগনোর মাই ইয়ে। আচ্ছা। তো আসেন আমরা চলে যাই। তো এখানে আমরা আর্টস ফর আর্টস কি ইয়া কি সেটা আমরা
আসলে আমরা চলে যাই রোমান্টিক এজের বৈশিষ্ট্য। আমি অলরেডি এটা নিয়ে কথা বলেছি। সাবজেক্টিভিটি আপনাদেরকে এটা মুখস্থ করতে হবে। নিচের কোনটি রোমান্টিক এজের বৈশিষ্ট্য এটা মুখস্থ করবেন? আপনাদের এটা মুখস্থ করার দরকার নেই। এটা কোনো কিছুই আপনাদের মুখস্থ করতে হবে না। এগুলো পরীক্ষায় আসবে না। বুঝার জন্য যে আমি একটা চ্যাপ্টার পড়বো, আমি রোমান্টিক এজ সম্পর্কে জানবো, বেসিকটা যদি আমি না বুঝি তাহলে কিভাবে চলবে? এইজন্য জাস্ট বুঝার জন্য এই জিনিসগুলা বলা। কিন্তু আপনাদের এই জিনিসগুলা মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে? তো রোমান্টিক পিরিয়ডের যদি আমরা একটা টাইমলাইনের দিকে যাই, ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব হয়। এই ফরাসি বিপ্লবের প্রভাব এসে ১৭৯৮ সাল অনওয়ার্ডস যখন রোমান্টিক এর যাত্রা শুরু হয়, এই ১০ বছর পরে, ১১ বছর পরে এসে, ৯ বছর পরে এসে এইটার প্রভাব চলতে থাকে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে ১৭৯৮ সালের রোমান্টিক এজের যাত্রা শুরু। এই সালটা মনে রাখতে পারেন। লর্ড বায়রন সালটা মনে রাখতে পারেন কিন্তু ডন হুয়ান লর্ড বায়রন লিখেছিলেন। এটা আপনাদের জানা উচিত। প্রমিথিউস যে পার্সিবিসি শেলি লিখেছিলেন এটা আপনাদের জানা উচিত। জন কিটস এবং শেলি নিয়ে একটু পরে আমি আলোচনা করব। কে কত সালে মারা গেছে এগুলো সাল মুখস্থ করতে হবে না। কিন্তু গুরুত্বপূর্ণ কবিদের তালিকার মধ্যে লর্ড বায়রন, শেলি, কিটস এবং হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ কলেরিজ এরা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি মানে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। যেখান থেকে পিএসসি তে প্রায়শই প্রশ্ন আসে। তো রোমান্টিক এজের যে সকল কবিরা ছিলেন তাদের একটা তালিকা এখানে প্রস্তুত করা হয়েছে। যে কারা, কারা ছিলেন। এর মধ্যে কিছু, কিছু কবি খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু স্টার দিয়ে দিচ্ছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 3 স্টার, স্যামুয়েল টেলর কোলিরিজ 3 স্টার। এদের সম্পর্কে একদম সব পড়বেন। তারপরে হচ্ছে জেন অস্টেনকে আমি 3 স্টার দিব। চার্লস ল্যাম্বকে আমি 2 স্টার দিব। লর্ড বায়রনকে আমি 3 স্টার দিব। পার্সি বিশি শেলিকে আমি 3 স্টার দিব। আর জন কিটসকে আমি 3 স্টার দিব। আর তার বাইরে স্যার ওয়াল্টার স্কটকে 1 স্টার এবং উইলিয়াম হ্যাজলিটকে আমি 1 স্টার দিয়ে যাব। আমি যেগুলাকে 3 স্টার দিয়েছি বুঝবেন যে এগুলা থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি হাই। কি বলেছি কথাটা? যেগুলাকে 3 স্টার দিয়েছি এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু? উত্তর করেন। ক্লাসে কেউ কোনো কথা বলতেছে না। সবার কি বয়স ৮০ বছর? গুড। অনেকেই, হ্যাঁ? ক্লাসে একটু ইন্টারেক্ট করবেন। বুঝেন, না বুঝেন, যাই বুঝেন বলবেন। তাহলে আমি তো টিচার হিসেবে আপনাদেরকে তো চোখের সামনে দেখতে পাচ্ছি না। তো আপনারা ক্লাসে একটু কথা বললে, মেসেজ পাঠালে আমি বুঝতে পারি অন্তত যে আমার স্টুডেন্টদের সাথে আমি কেমন কানেকশন এস্টাবলিশ করতে পেরেছি। এই জিনিসটা সম্পর্কে আমি ধারণা পাই। যারা Facebook কিংবা YouTube থেকে আমাদের সাথে যুক্ত আছেন তারাও আপনারা রেসপন্ড করতে পারেন। আমি একটু পর Facebook বা YouTube আমি চেক করার চেষ্টা করছি। সো ইফ ইউ ডু কমেন্ট দেয়ার আমি ওটাকে চেক করে লাইভ এ সে অনুযায়ী অ্যাড্রেস করার চেষ্টা করব। তো আসেন আমরা সামনের দিকে চলে যাই। আ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ১ম পরিচয়টা কি? একটা পরিচয় আমি আগে লিখে আসছি। বলেন তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ১ম পরিচয়টা কি? কতটুকু মনে আছে? একটা পরিচয় আমি দিয়ে আসছিলাম। একটা পরিচয় কি দিয়েছিলাম? ফাদার অফ কি? উনি কিসের ফাদার? ফাদার অফ 2 ডটার্স, ফাদার অফ এ অ্যা গ্রেট সন এরকম? ফাদার অফ রোমান্টিসিজম। হি ইস কল্ড দ্য ফাদার অফ রোমান্টিসিজম। এখানে ফাদার অফ রোমান্টিসিজম বলতে কি বুঝাচ্ছে? তার বউয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল এটা বুঝাচ্ছে? তার বউকে উনি অনেক ভালোবাসতেন এটা বুঝাচ্ছে? হ্যাঁ? তার ছেলে-মেয়ে অনেকগুলা ছিল এটা বুঝাচ্ছে? না। এই রোমান্টিসিজম কি বউয়ের সাথে না নেচারের সাথে? এই রোমান্টিসিজম কার সাথে? একজন বলে বউয়ের সাথে। ওই দেখেন অবস্থা। এটা হচ্ছে নেচারের সাথে, প্রকৃতির সাথে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন আবার কমেন্টে লিখতেছে ভাই প্রকৃতি কে? প্রকৃতি কে না? প্রকৃতি আপনার বান্ধবীও লাগে মনে হয়। হুম, দেখেন আসেন আমরা তারপরে যাই। তো এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর কথা বলা হচ্ছে, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কয়েকটা কারণে বিখ্যাত। এর মধ্যে একটা হচ্ছে ফাদার অফ রোমান্টিসিজম হিসেবে বিখ্যাত। উনি লিরিক্যাল ব্যালাডস লিখেছেন। লিরিক্যাল ব্যালাডস এ উনার অবদান আছে। এজন্য উনি বিখ্যাত। তার বাইরে উনাকে বলা হয় পোয়েট অফ নেচার। কি বলা হয়? পোয়েট অফ নেচার। এটা উনার একটা টাইটেল। যেহেতু উনি সবসময় প্রকৃতি নিয়ে লিখতেন। ঠিক আছে? তাহলে এইজন্য উনাকে বলা হয় পোয়েট অফ নেচার। আচ্ছা। তার আরেকটা নাম আছে
এটাকে বলা হয় পোয়েট অফ চাইল্ডহুড। পোয়েট অফ চাইল্ডহুড। আপনারা এটা কোটেশন শুনেছেন কিনা, চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান? কোটেশনটা শুনেছেন? আজকের শিশু কালকের পিতা, এই ধরনের কথা শুনেছেন? এই ধরনের কোটেশন, এই থটটা উনি ইন্ট্রোডিউস করেন। ঠিক আছে, চাইল্ডহুড, একটা শিশুর শৈশব যে কতটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ খুব সুন্দর করে তার লেখায় বলছে। এবং কোটেশনটা কি বলেছি? চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। বলেন তো কি এটা কি? চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। এইটা হচ্ছে কোটেশন। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবেন, হ্যাঁ? আচ্ছা, তার বাইরে লাস্ট আরেকটা বৈশিষ্ট্য আমি লিখবো ওনার, এটা হচ্ছে ওনাকে বলা হয় লেক পয়েন্ট। কেউ বলতে পারবেন লেক পয়েন্টটা কি? কে বলতে পারবেন লেক পয়েন্ট বলতে কি বোঝায়? কে বলতে পারবে? কেউ কি বলতে পারবে? এনিওয়ান? ভুল হোক সত্য হোক বলেন না, যা জানেন তাই বলেন। ইংল্যান্ডের একটা জায়গা আছে, ওটাকে বলে লেক ডিস্ট্রিক্ট। ঠিক আছে, হ্যাঁ। এই লেক ডিস্ট্রিক্টে অনেকগুলা পয়েন্ট একসাথে আবির্ভূত হয়েছিল, অনেকজন কবি, যেমন তাদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ, কোলেরিজ এবং রবার্ট সাউথি, এই তিনজন হচ্ছে বিখ্যাত। ঠিক আছে, লেক ডিস্ট্রিক্ট একটা জায়গা। ঠিক আছে, এটা কি খালের কথা বলছে? খাল বলছে? খাল না কিন্তু, ধানমন্ডি লেক না কিন্তু, সুবানবাগ লেক না। ঠিক আছে, হুম, গুলশান শাহাবুদ্দিন পার্ক না। এটা হলো একটা জায়গা, জায়গাটার নাম কি? লেক, লেক ডিস্ট্রিক্ট। লেক ডিস্ট্রিক্ট, তো লেক পয়েন্ট কে কে? এই লেক পয়েন্ট কে কে ডিস্ট্রিক্ট? লেক পয়েন্টের মধ্যে কে কে আছে? ওয়ার্ডসওয়ার্থ আছে, তারপরে কে আছে? কোলেরিজ আছে, আরেকজন কে আছে? রবার্ট সাউথ, এই তিনজন হচ্ছে লেক পয়েন্ট। আচ্ছা, রবার্ট সাউথ, এই তিনজন হচ্ছে লেক পয়েন্টের হিসাবে সবচেয়ে বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অনেকগুলা বৈশিষ্ট্য যেগুলা থেকে নর্মালি পরীক্ষায় আসে, এইগুলা পরীক্ষায় আসতে পারে যে ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। তো আমরা চলে যাই, ওয়ার্ডসওয়ার্থের জন্ম মৃত্যু সাল কি আমাদের মুখস্থ করার দরকার আছে? এটা কি আমরা মুখস্থ করবো? 1770 থেকে 1850, এটাকে আমরা মুখস্থ করব? না, এটা আমরা মুখস্থ করব না, এটা আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন চলে আসেন, আমরা একটু দেখি তার কাজগুলা কি কি, উনি কি কি কবিতা লিখেছেন, কি করেছেন। আসলে আমরা যদি একটু দেখি পোয়েম গুলার মধ্যে এই কবিতাটা আমরা সবাই কম বেশি পড়েছি না? I wandered lonely as a cloud that floats on high over vales and hills, fluttering and dancing in the breeze. All at once I saw a crowd, a host of golden daffodils. এটা কি আমরা পড়েছিলাম? আমরা অনেকে এটা এইচএসসি তে, আমরা যখন ছাত্র ছিলাম তখন এইচএসসি টেক্সট বুকে এই কবিতাটা ছিল। আপনারা কি পেয়েছেন? এই যে মুজাহিদ আছে, এস এম জি আছে, ওনারা ছিলেন, ওনারা এটা পেয়েছেন। এটা এখন ক্লাস 8-এ আছে না? আচ্ছা, এই কবিতাটা ওনার লেখা। এটা ডেফোডিল ফুলের না ইয়ে নিয়ে, ওটার মধ্যে কি নেচার আছে না? নেচার আছে না? হাই ইমাজিনেশন পাওয়ার আছে না? অবশ্যই আছে, হ্যাঁ। এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রায় এই কবিতাটা আসে। তো আপনারা যারা বাকিরা আছেন, এই কবিতাটা চাইলে একবার পড়তে পারেন। এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসতে দেখা যায়, এমনকি বিসিএস ভাইবা টাইপে তো অনেক সময় এই কবিতাগুলোর রেফারেন্স দেয়। তো সময় হলে একবার দেখে নিতে পারেন, এই কবিতাটা অনেক ইম্পর্টেন্ট। এই কবিতাটাতে আমি 3 স্টার দিয়ে দিব। আচ্ছা, তার বাইরে আরেকটা কবিতা খুব আলোচনায় আসে, এটা হচ্ছে দ্য সলিটারি রিপার। যদি ওয়ার্ডসওয়ার্থের বলেন যে কোন দুইটা কবিতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, এই দুইটা কবিতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। একটা হচ্ছে আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, আর হচ্ছে সলিটারি রিপার। তো সলিটারি রিপার বলতে আপনি কি বুঝেন? সলিটারি মানে হচ্ছে একা, রিপার মানে হচ্ছে যে ফসল কাটে। তো একদিন ওয়ার্ডসওয়ার্থ সাহেব উনি গেলেন একটা মাঠে, মাঠে গিয়ে দেখেন একটা মেয়ে গান গাচ্ছে আর ফসল কাটতেছে। তো এই যে মেয়েটা গান গাইতে গাইতে ফসল কাটতেছে, এটা দেখে কবির মনের মধ্যে ভাবাবেগ চলে আসে। কবির মনে হয়েছে এই গান আমি, মানে মনে হয় 1000 বছরের পুরনো গান, এটা শুনে আমার মন আন্দোলিত হয়েছে। তার মনের মধ্যে ফিলিংস আসছে,
কিসের প্রতি ফিলিংস আসছে? মেয়ের প্রতি না ফসলের প্রতি? মেয়ের প্রতিও না, ফসলের প্রতিও না, নেচারের প্রতি, তার চাইল্ডহুডের প্রতি তার ফিলিংস আসছে। ঠিক আছে? সো এইটা এই কবিতাতে এই কথাগুলোই বলেছে এবং এই কবিতাটা এই জন্য বিখ্যাত। তার বাইরে পোয়েট্রি, লিরিক্যাল ব্যালান্স বলেছি অলরেডি আমি এটা। লিরিক্যাল ব্যালান্স ওনার কবিতা আছে এবং ক্রিটিসিজম গ্রন্থ হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালান্স গ্রন্থের প্রারম্ভিক ভূমিকা। এটা দেখলে হবে। কোটেশন, এই কোটেশন গুলোর মধ্যে একটু আগে আমি এটা বলেছি না, চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, এটা বলেছি কিন্তু হ্যাঁ, এই কোটেশনটা ইম্পর্টেন্ট। অল এট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, এটার কথা আমি একটু বলেছি। পোয়েট্রি ইজ দিস স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস, দেখছেন এটার কথা আমি বলেছি। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বিফোর লং বিফোর ইট হার্ট নো মোর, এটা সলিটারি রিপার। ওই যে মেয়েটার গান শুনতে শুনতে মনে হয়েছে এটা তার মনের ভিতরের মিউজিক, যেটা সে ধারণ করে, এবং লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, এরপরে এটা আর কখনো শোনা যায়। সো এই সেই গানটা, মেয়েটার গান সম্পর্কে তিনি এই কথাটা বলেছেন। দেখেন তো এই কোটেশন গুলা মনে রাখা যাবে কিনা, যদি জিজ্ঞেস করা হয় এই কোটেশন গুলা কোনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কিংবা এইটা এই কোটেশনটা কোন কবির লিখা, আপনারা কি পারবেন? আমি তাহলে যদি না পারেন তাহলে আমার এত গল্প বলা সব বৃথা, আমার সবগুলা গল্প বলা বৃথা হয়ে যাবে। তো যদি পারেন যে না এই কোটেশন গুলা, এই কবিতা লাইন গুলো কার লিখে, যদি পারেন তাহলে আমার এত গল্প করা, বক বক করা সার্থক হবে। ঠিক আছে? হ্যাঁ। এখন যারা এই যে বিসিএস দিতে চায় সবাই তো খালি মুখস্থ করে মুখস্থ করে আমাকে বলতেছে, ভাই এমপি3 মুখস্থ করলে বিসিএস ক্যাডার হতে পারবো না। আমি কি এমপি3 সিরিজ মুখস্থ করবো না প্রফেসর সিরিজ মুখস্থ করবো, না ভাই দুইটাই মুখস্থ করবো? সবাই খালি মুখস্থ করতে চায়, কেউ কি একটু শিখতে চায় না, একটু কি জানতে চায় না, বা এমনি পড়ার জন্য কি পড়তে চায় না, জানতে চায় না যে আমি একটু জানি দুইটা জিনিস ইংলিশ লিটারেচার সম্পর্কে, আমি একটু দুইটা জিনিস জানি বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে, একটু জানা বা শিখাটা কি খুব খারাপ? এটা কি শুধু বিশেষ ক্যাডার হওয়ার জন্য জানতে হবে, শিখতে হবে? এমনি কি জানা যায় না, শেখা যায় না? যায় কি না? নাকি জানলে লস হয়ে যাবে? তো এটা ভাই, এটা কি পরীক্ষায় আসবে তাহলে আমি পড়বো, নাইলে আমি পড়বো না, এরকম একটা ব্যাপার। তো এরকমটা না করে ন্যাচারালি জানার জন্য একটু শিখতে থাকলে, দুইটা লাইন করে জানলেও দেখবেন যে আপনার নিজেকে অনেক এনরিচড মনে হবে, একটা বেটার হিউম্যান মনে হবে আপনি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের দেশের বিষয়। আচ্ছা, আসেন আমরা সামনের দিকে যাই। স্যামুয়েল টেলর কলরিজ, স্যামুয়েল টেলর কলরিজ সাহেব, ওনার পরিচয় কি? ওনার একটা পরিচয় হচ্ছে কি, উনি কার বন্ধু, কে বলতে পারবে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বন্ধু। উনি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ সাহেবের বন্ধু। ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো এক নাম্বার। দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে ওনাকে বলে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। এখন এটা কেন বলে সুপার ন্যাচারালিজম? পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। এখন এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা কেউ স্পাইডারম্যান, ব্যাটম্যান বা এই ধরনের ডিসি মার্ভেল দেখেন? ডিসি মার্ভেল এসব কিছু দেখেন কেউ? আপনি যখন ধরেন স্পাইডারম্যান দেখেন, আপনার মাথার মধ্যে কি আসে, যে স্পাইডারম্যান ইজ এন এক্সট্রাঅর্ডিনারি ম্যান, নাকি স্পাইডারম্যান ইজ জাস্ট অ্যানাদার ম্যান লাইক আস? কোনটা আপনার মাথার মধ্যে কোনটা আসে? এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা, এই যে স্পাইডারম্যানের এক্সট্রাঅর্ডিনারি যে ট্যালেন্টটা আছে বা যে অ্যাবিলিটিটা আছে, এটাকে কি উনি এক্সট্রাঅর্ডিনারি পারপাসে খরচ করে, নাকি সাধারণ মানুষের আহ, মানে মতোই উনি চিন্তা করে সাধারণ মানুষের পারপাস উনি খরচ করে, কোনটা? এক্সট্রাঅর্ডিনারি না। সো তারা হচ্ছে এমন ক্যারেক্টার যাদের এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আছে, এখানে সুপার ন্যাচারালিজম এলিমেন্ট আছে, কিন্তু দিন শেষে সে আর 8-10 জন মানুষের মতোই কিন্তু সে আচরণ করে। সেও কিন্তু প্রেমে পড়ে, সেও কিন্তু ধরেন আপনার ব্যথা পায়, সেও কষ্ট পায়, তারও খারাপ লাগা কাজ করে, তারও ভালো লাগা কাজ করে, তারও মানুষের জন্য কিছু করতে ইচ্ছা করে, তারও ন্যায় নীতি আদর্শের প্রতি তার যেতে ইচ্ছা করে, প্রতিষ্ঠা করতে ইচ্ছা করে, রাইট? সেখানে এক্সট্রাঅর্ডিনারি এলিমেন্ট আছে, কিন্তু তার অ্যাক্টিভিটি গুলো এমন, যেটা হচ্ছে আমাদের 8-10 জন সাধারণ মানুষের মতোই তার থট প্রসেস, এম আই রাইট? তো স্যামুয়েল টেলর কোলেরিজের কবিতায় সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকে, কিন্তু সেগুলো আসলে সাধারণ মানুষের মতোই। এখন আপনি যদি আপনি
একজন লিখেছে নাক ডাকেনি, সাপ কিন্তু মানুষ। আচ্ছা, অনেকটা এরকম ভাবে বুঝলে এরকম ভাবে যে যেভাবে বুঝে মজা পায় তার জন্য সেইভাবেই। তো জিনিসটা হচ্ছে কিরকম, যেমন ধরেন আমি যদি আপনাদেরকে একটা গল্প বলি, আপনারা এরকম একটা গল্প এর আগে শুনেছেন না যে একটা মেরিনার থাকে, সে একটা সাদা আলবাট্রস পাখিকে খুন করে, তারপরে হচ্ছে সে বিপদে পড়ে, জাহাজ একা আটকায় যায়, এরকম গল্প কি শুনেছেন? অনেক সময় আমরা যখন আগে এসএসসি টেসসি তে পড়তাম রিয়ারেঞ্জ এর মধ্যে আসতো যে ওল্ড মেরিনার কিল দা অ্যালবাট্রস। হ্যাঁ, এই গল্পটা এই কোলরিজ সাহেবের কবিতা থেকে নাও। গল্পটার নাম হচ্ছে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। এটা একটা কবিতা আরকি। হ্যাঁ? কবিতার মধ্যে গল্প লিখা। এটা একটু পরে আপনারা পাবেন। রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। আমি কি গল্পটা বলবো? নাকি সংক্ষেপে গল্পটা বাইপাস করে চলে যাব? আচ্ছা, একটু গল্পটা বলি। হ্যাঁ? গল্পটা বললে আপনাদেরও গল্পটা পূর্ণাঙ্গ জানা হলো। আর এটা দেখে আমরা সুপার ন্যাচারাল এলিমেন্টটা কি সেটা, এটা হচ্ছে গল্পের শুরুটা এরকম যে একটা ছেলে একটা বিয়ে পার্টিতে ঢুকতে যাচ্ছে, এমন সময় একজন বৃদ্ধ লোক ঠাস করে তার হাত টেনে ধরে বলে যে তুমি যাও না, আমার একটা গল্প বলার আছে, তুমি শুনো। তো ছেলেটা তাকায় দেখে বৃদ্ধ লোকের চোখটা এরকম মেসমারাইজিং আইস যে ছেলেটা তাকে না করতে পারে না। সে বিয়ে বাড়ি বাদ দিয়ে সে ওই লোকের সাথে গল্প শুনতে বসে যায়। তখন ওই বৃদ্ধ লোকটা বলে যে আমি ছিলাম জাহাজের নাবিক, মেরিনার। তো একবার আমরা জাহাজ নিয়ে এক জায়গায় রওনা হয়েছি, জাহাজ যাচ্ছিল, আমাদের মাথার উপরে একটা আলবাট্রস পাখি আমাদের সাথে উঠতে উঠতে যাচ্ছিল। তো আমরা যত যাই অ্যালবাট্রস পাখিটা আমাদের সাথে উঠতে উঠতে যাচ্ছে। তেমন সময় হঠাৎ করে ওই মেরিনার লোক করে কি একদিন আলবাট্রস পাখিটাকে খুন করে, অর্থাৎ মেরে ফেলে শিকার করে। তো যখন সে আলবাট্রস পাখিটাকে শিকার করে, তারপরে একে একে মানে ওই জাহাজে যারা থাকে তাদের উপর আস্তে আস্তে বিপদ আসে, বিভিন্ন ধরনের বিপদ আসা শুরু করে। তো কেমন বিপদ? যেমন দেখা গেছে যে হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে গেছে, জাহাজ আগাচ্ছে না, স্রোত নাই, জাহাজ চলতেছে না, জাহাজ একটা জায়গায় আটকে গেছে। তারপরে এখন জাহাজের পানি শেষ, খাবার শেষ, না আছে পানি, না আছে খাবার। তখন এখানে ডায়ালগ দেয়, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। অর্থাৎ চারপাশে, সমুদ্রের চারপাশে পানি, কিন্তু এক ফোঁটা পানি পান করার মতো নাই। ঠিক আছে? ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। আরেকটা জায়গায় ওই মেরিনার বলে অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন অন এ হোয়াইট হোয়াইট সি। এই বিশাল বড় সমুদ্রের মধ্যে ওরা ছাড়া আর কেউ নাই, পুরাপুরি অ্যালোন হয়ে যায় মেরিনার, এরকম একটা অবস্থা তৈরি হয়। আচ্ছা, যাই হোক, তো এই দুইটা হচ্ছে বিখ্যাত লাইন। আচ্ছা, আমি দুইটা লাইনকে পাশ কাটাই গল্পটা একটু শেষ করি। তো এরকম শেষ হয়ে যায়, তখন ওর চারপাশে যারা নাবিক থাকে তারা মেরিনারের উপর রাগ করে যে তুমি কেন আলবাট্রস পাখিকে মারছো, তুমি আলবাট্রস পাখিটাকে মারছো দেখেই আমাদের আজকে এই অবস্থা হচ্ছে। তখন তারা সবাই মিলে এই মেরিনারকে শাস্তি দেওয়ার জন্য তার গলার মধ্যে মরা আলবাট্রস পাখিটা ঝুলাই দেয় যে তোমার পাপ, তোমাকে বিয়ার করতে হবে, আমরা এই পাপ বিয়ার করতে পারবো না। এমন সময় ঠাস করে দূরে তাকায় দেখে যে একটা জাহাজ ভাইসা উঠে। এই জাহাজটা হচ্ছে সুপার ন্যাচারাল টাইপের জাহাজ, সাধারণ জাহাজের মতো না। তো ওইখানে একটা পাশা খেলা হচ্ছে, ডাইস খেলা হচ্ছে। তো ডাইস খেলাতে হচ্ছে দুই পক্ষ এরকম করতেছে যে একটা পক্ষ মেরিনারকে বাজি ধরছে আর একটা পক্ষ বাকি সকল ক্রুকে বাজি ধরছে কে জিতে। তো ওই পাশা খেলাতে তখন হচ্ছে মেরিনার জিতে যায়। তো মেরিনার জিতে যাওয়ার ফলে মেরিনার পায় লাইফ ইন ডেথ আর বাকি সকল ক্রু পায় ডেথ। তখন সেই জাহাজে এসে বাকি সকল ক্রুকে মেরে ফেলে। তাহলে বাকি সকল ক্রু মারা যায়, মেরিনার হচ্ছে বেঁচে থাকবে কিন্তু ডেডের মতো বেঁচে থাকবে, এটাকে বলে লাইফ ইন ডেথ, মেরিনারকে বাঁচায় রাখে। তখন এই ওরা আসে বাকি সকল ক্রুকে মেরে ফেলে, মেরিনার একা বেঁচে থাকে এবং তার চারপাশে কোনো প্রাণের স্পন্দন নাই, কোনো কোনো প্রাণ নাই। টোটাল কথা হচ্ছে সে চোখে কোনো প্রাণ দেখতে পাচ্ছে না, এরকম অবস্থায় যায়। তো মেরিনারের জীবন তখন হয়ে ওঠে দুর্বিষহ। এর চেয়ে তার মনে হইতো যে এর চেয়ে যেন মইরা যাওয়া ভালো ছিল। এর চেয়ে ডেথ সহজ পানিশমেন্ট, কিন্তু লাইফ ইন ডেথ এর চেয়ে বড় পানিশমেন্ট। তো এরকম যখন অবস্থা তখন সে ওই ডায়লগটা দেয়, অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন অন এ হোয়াইট হোয়াইট সি। সমগ্র এই হোয়াইট সিতে সে ছাড়া আর কিচ্ছু নাই, এরকম অবস্থা তৈরি হয়। তো এরপরে একদিন সকালবেলা মেরিনার আহ উঠে জাহাজের এখানে যে দাঁড়ায়, মাস্তুলের এখানে যে দাঁড়ায়, দাঁড়ায় দেখে জাহাজের নিচে কিছু সাপ কিলবিল করতেছে। আপনি একটু কল্পনা করেন যে আপনার জাহাজের নিচে অনেকগুলা সাপ কিলবিল করতেছে।
ডাজ ইট গিভ ইউ গুজবাম্প? ইট গিভস মি এ গুজবাম্প। আমাকে একটা গুজবাম্প দিয়ে দেয়, মানে আমার মন দাঁড়ায় যে এটা কেমন, এই দৃশ্য মানে সহ্য করা যায় না, রাইট? কিন্তু এই দৃশ্য দেখার পর মেরিনারের মনের মধ্যে সাপের প্রতি মায়া হয়। তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছে। সে অনেকদিন পরে প্রাণ দেখছে, লাইফ দেখছে সে চোখের সামনে। তার মনের মধ্যে একটা রে ইয়ে মানে লাইফের প্রতি, জীবের প্রতি তার একটা ভালোবাসা জন্ম নেয়। যখন তার ভিতরে এই ভালোবাসাটা জন্ম নেয়, তখন ঠাস করে তার গলায় যে মরা, যে ঝুলানো পাখিটা থাকে, এটা পড়ে যায়। পাখিটা পড়ে যাওয়ার পরে সে তার নিজের পাপটা বুঝতে পারে এবং সে ক্ষমা চায়। এবং তখন তাকে এই শাস্তি দেওয়া হয় যে তুমি এই গল্প সবসময় ঘুরে, এই স্টোরিটার পিছনের ড্রাইভিং ফোর্সটা কি, বা আপনি যে বলে সিকোয়েন্সটাকে, সিকোয়েন্সটা হচ্ছে অনেকটা এরকম যে প্রথমে মেরিনার একটা পাপ করে। দেখেন, প্রথমে হচ্ছে পাপ আসে বা সিন। তো সিনের পরে কি হয়? তার শাস্তি হয়, এটাকে আমরা বলি ড্যামনেশন। ড্যামনেশন, তার একটা শাস্তি হয়। এবং এই ড্যামনেশনের পরে যখন সে রিয়েলাইজ করে সে পাপ করেছে, সে খারাপ করেছে, সে অনুতপ্ত হয়, তখন সে আস্তে আস্তে মুক্তির উপায় শুরু হয়, এটাকে আমরা বলি সেলভেশন। সো মেরিনার্স জার্নি ফ্রম ড্যামনেশন টু সেলভেশন, ধ্বংস থেকে মুক্তির দিকে যাত্রা। অনেকটা এরকম সুপার ন্যাচারাল এলিমেন্টটা আসলো, এই সুপার ন্যাচারাল এলিমেন্টটাকে নিজের বৈশিষ্ট্যটা হচ্ছে এমন ভাবে ব্লেন্ড করে দিছে যেন ইট ফিলস লাইক ন্যাচারাল। হ্যাঁ, আমাদের রিয়েল লাইফে তাই, আমরা তো এইভাবেই ড্যামনেশনের মধ্যে পড়ি, আমরা তো এইভাবে সেলভেশনে হই। আমরা পাপ করলে তো এইভাবেই কোনো না কোনো ভাবে আমাদের উপর একটা শাস্তি আসে, তাই না? অর্থাৎ এখানে একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে, ওই যে জাহাজটা, ডেথ, লাইফ ইন ডেথ, এই ধরনের বিষয় আসে, পাশা খেলার বিষয়, এগুলো হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্ট। কিন্তু বা একটা আলবার্টসকে মেরে ফেলছে দেখে তার উপরে বিপদ আসলো, এগুলো সবই সুপার ন্যাচারাল এলিমেন্টের বা এক্সোটিক এলিমেন্টের অন্তর্ভুক্ত। বাট এগুলো এমন ভাবে দেওয়া যে ওভারঅল যেন এটা আমাদের সাধারণ মানুষেরই গল্প। আমি কি বুঝাইতে পারছি কথাটা? নাকি বেশি জটিল লাগতেছে? আমি কি অনেক বেশি ডিপ কথা বলে ফেলতেছি? নাকি মোটামুটি রিলেট করা যাচ্ছে? একটু থেকে রেসপন্স দেখতে চাই। ওকে। সো এটা হচ্ছে পয়েন্ট অফ সুপার ন্যাচারালিজম, তার যে কবিতাগুলো আছে। তো তার বেশিরভাগ কবিতায় এরকম, যেমন কুবলা খান, তার একটা কবিতা আছে, কুবলা খান কবিতাটা খুব ইম্পর্টেন্ট। তো ওখানেও সেম ভাবেই এই জিনিসগুলো করা হয়েছে। আর তার বাইরে স্যামুয়েল টেলর কোলেরিজের আরেকটা ইন্টারেস্টিং গল্প আছে। স্যামুয়েল টেলর কোলেরিজ প্রায় হচ্ছে আফিম খেতেন। আফিমকে ইংরেজিতে কি বলে জানেন? অপিয়াম। তো ঘুমাতে গেছেন, তো ঘুমাতে যাওয়ার পরে ঘুম থেকে উঠছেন। ঘুম থেকে ওঠার পর উনার মাথার মধ্যে একটা কবিতা আসছে। কবিতাটার নাম হচ্ছে কুবলা খান। উনি এটা লেখা শুরু করেন। তো ঘুম থেকে উঠে ওনার যে থটটা ছিল, যে কল্পনাটা ছিল, যে আহ, বা এটা স্বপ্ন হতে পারে, যেটা ছিল এটা উনি লেখা শুরু করছে। তো কিছুক্ষণ লেখার পর উনার এখানে লাকড়িওয়ালা আসে। লাকড়িওয়ালা এসে তার বাসায় নক করে, সে উঠে যায়, লাকড়ি রিসিভ করে, লাকড়িওয়ালাকে বিদায় করে। বিদায় করে এসে উনি আবার যখন কবিতাটা লিখতে বসেন, উনি দেখেন যে উনি আর কবিতাটা রিকল করতে পারতেছেন না। উনার আর মনে নাই উনি কিসের থেকে কি লিখতেছিল, ই ফরগট অল দ্য থিংস। এবং ওই কবিতাটা উনি আর শেষ করতে পারেন না। ওই কবিতাটা আনফিনিশড থেকে যায়। সেই কবিতাটাই হচ্ছে কুবলা খান। এই জন্য কোলরিচ অনেকের কাছে ওপিয়াম ইটার হিসাবে পরিচিত। ওপিয়াম ইটার পয়েট এরকমও বলে অনেকে। হ্যাঁ, তো এরকম আমরা মজা করে বলতাম গাঁজা খেয়ে কবিতা লিখে। ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে স্যামুয়েল টেলর কোলরিচ। তো আসেন আমরা চলে যাই। তার সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। কুবলা খান তার একটা বিখ্যাত কবিতা। এই ২ টা একটু মাথায় রাখবেন। আর তার বাইরে ক্রিস্টাবেল আসতে পারে। ঠিক আছে? আর এসেস বা ক্রিটিসিজম এর মধ্যে উনি বায়োগ্রাফি, লিটারেরি লিখছেন, কিন্তু এটা আপনাদের এত খুব বেশি ইম্পোর্টেন্ট না। এখন আপনারা আমাকে বলেন তো দেখি, অ্যালোন, অ্যালোন, অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি, কে বলেছেন? কার কবিতা থেকে নেওয়া? কোন কনটেক্সটে নেওয়া? কোন কবিতা থেকে নেওয়া বলতে পারবেন? কোন কবিতা থেকে নেওয়া? অ্যালোন অন এ ওয়াইড, অ্যালোন, অ্যালোন, অল অ্যালোন কোন কবিতা থেকে নেওয়া? রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। হি প্রেজ বেস্ট হু লাভেথ বেস্ট কোন কবিতা থেকে নেওয়া? হি প্রেজ বেস্ট, আপনার কি মনে হয় কোন কবিতা থেকে নেওয়া? কে লাভের মাধ্যমে ক্ষমা পাইছিল?
Rhyme of the ancient mariner and mariner, right? Water everywhere, but not a single drop to drink. কে পানি পায় নাই? এক ফোঁটা খাবার মতো পানি কে পায় নাই? মেরিনার। ঠিক আছে? সো এই ৩ টা হচ্ছে একই কবিতা থেকে নেওয়া কোটেশন। মনে থাকবে? নেক্সট টাইম আসলে পারবেন মার্ক করতে? পরীক্ষায় আসলে পারবেন? মনে থাকবে? না বুঝে মুখস্থ করবেন? সো না বুঝে মুখস্থ করার কোনো দরকার নেই। উল্লেখ করে পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, চলে যাই তারপরে। 10,000 saw at a glance. Who said it? দেখি এটা বলতে পারেন নাকি? এটা আনসার কি হবে বলেন? 10,000 saw I at a glance. Who said it? এ বি সি ডি লিখে পাঠালি। কেউ বলছে এ, বি, কেউ বলছে ডি, কেউ বলছে সি, একজন বলেছে এ। কোন কবিতা থেকে নেওয়া? এটা কজন বলতে পারেন? কোন কবিতা থেকে নেওয়া? হুম। আই ওয়ান্ডার লং এজ এ ক্লাউড কবিতা থেকে নেওয়া। ড্যাফোডিল ফুলের কথা বলা হচ্ছে। উনি 10,000 দেখেছিলেন। কে একবারে 10,000 ফুল দেখেছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবারে 10,000 ফুল দেখেছিলেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আসেন আমরা যাই। আমরা পরের স্লাইডটাই চলে যাই। লর্ড বায়রন। তো লর্ড বায়রনের ব্যাপারে আমরা লর্ড বায়রন পড়ার পর আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। তারপর ব্রেক থেকে এসে আমরা আবার বাকি ক্লাসটা শুরু করব। তো লর্ড বায়রনের একটা বৈশিষ্ট্য হচ্ছে উনাকে বলা হয় রেবেল পয়েট। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে একটা কথা ধরাই দিই। রেবেল পয়েট এবং রেভলিউশন পয়েট দুটো আলাদা। আমি আবার কি বলছি? রেবেল পয়েট এবং রেভলিউশনারি পয়েট দুটো আলাদা। একটা হচ্ছে বিদ্রোহী কবি, আর একটা হচ্ছে বিপ্লবী কবি। সো বিদ্রোহী এবং বিপ্লবী আলাদা। লর্ড বায়রন হচ্ছে রেবেল পয়েট। কে বলতে পারবেন রেভলিউশনারি পয়েট কে? রেভলিউশনারি পয়েট কে? রেভলিউশনারি পয়েট হচ্ছে শেলি। ঠিক আছে? এটা ভুল করা যাবে না। হ্যাঁ, কাছাকাছি কিন্তু। এটা শেলি চ্যাপ্টারে গিয়ে আবার লিখবো। তারপর এখানে লিখে দিই শেলি হচ্ছে রেভলিউশনারি পয়েট। রেভলিউশনারি পয়েট। শেলি হচ্ছে রেভলিউশনারি পয়েট। লর্ড বায়রন হচ্ছে রেবেল পয়েট। তো লর্ড বায়রনের যতগুলা আম, কবিতা আছে, লর্ড বায়রন থেকে আসলে প্রশ্ন ওইভাবে আসার সম্ভাবনা খুব কম। তারপরেও যদি আসে তাহলে আসতে পারে ডন হুয়ান কে লিখেছে, উত্তর হচ্ছে লর্ড বায়রন লিখেছে। এই একটা প্রশ্ন আসার চান্স আসলে এটাই সবচেয়ে বেশি, ডন হুয়ান। ঠিক আছে? তো ডন হুয়ান কে লিখেছেন? এটা হচ্ছে লর্ড বায়রন লিখেছেন। আর তার বাইরে আরেকটা কবিতা আছে ওনার, এটা একবার না দুইবার মনে হয় কোন একটা পরীক্ষায় এসেছিল। পরীক্ষাটা কবিতাটার নাম হচ্ছে শি ওয়াকস ইন বিউটি। শি ওয়াকস ইন বিউটি, এটা একটা কবিতা। আচ্ছা, এবার লর্ড বায়রনের একটা মেয়ে আছে। এই মেয়ে কিন্তু খুব বিখ্যাত। কে বলতে পারবে? কে বলতে পারবে লর্ড বায়রনের মেয়ের নাম কি? গুড। একজন পেরেছেন, দুইজন পেরেছেন, তিনজন পেরেছেন। হ্যাঁ, এডা লাভলেস। এডা, এডা অগাস্টা লাভলেস এরকমও বলে অনেকে। এডা লাভলেস উনি কি জন্য বিখ্যাত বলেন তো? এডা লাভলেস কেন বিখ্যাত? কেন বিখ্যাত কে বলতে পারবে? কেউ জানে না? এটা কিন্তু জিজ্ঞেস করে অনেক সময়। হুম। ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার। উনি কিন্তু ফিমেল, উনি কিন্তু একজন নারী ছিলেন। ঠিক আছে? হ্যাঁ। তো ফার্স্ট ফিমেল প্রোগ্রামার বা ফার্স্ট প্রোগ্রামার। ফার্স্ট প্রোগ্রামার। সো বেশ মেধাবী, তাই না? বেশ মেধাবী কিন্তু, হ্যাঁ? লর্ড ব্যারনের মেয়ে। ঠিক আছে? ফার্স্ট প্রোগ্রামার। আচ্ছা, ঠিক আছে। আসেন আমরা চলে যাই। উম, তো এখানে থেকে কোটেশন সাধারণত লাভলেস বানানটা মনে হয় আমি একটু ভুল করছি। হ্যাঁ, লাভলেস বানানটা মনে হয় এইটা না। লাভলেস বানানটা প্রবাবলি এরকম। হ্যাঁ, লাভলেস এরকম হবে।
আমি একটু মুছে দিই, ভুলটা মুছে দিই, ভুলটা থাকার দরকার নেই। একটা রোমান্টিক কবির মেয়ে লাভলেস কেন হবে? লাভলেস হইতে পারে। ঠিক আছে? আচ্ছা। তো আসেন চলে যাই আমরা তারপরেরটায়। সো এখান থেকে ওই যে অলরেডি দেওয়া আছে, হ্যাঁ? ডন ওয়ান এবং শি ওয়াক্স ইন বিউটি, এই দুইটা একটু দেখলেই হবে। আর কোনো কিছু দেখার এখান থেকে দরকার নেই। ঠিক আছে? আচ্ছা। সো আমরা এখন শেলিকে স্টার্ট করার আগে উই উইল বি গোয়িং ফর এ শর্ট ব্রেক। আমরা এখন আমাদের ঘড়িতে বাজে ৮টা। আমরা আমাদের ক্লাস ইনশাল্লাহ কতক্ষণ ব্রেক দিব বলেন? এশার নামাজের জন্য, হ্যাঁ। ব্রেক দিচ্ছে, অসুবিধা নেই। কতক্ষণ ব্রেক দিব? ওকে, ঠিক আছে। সোয়াটায় শুরু করবেন? 15 মিনিটস ব্রেক? ঠিক আছে, তাহলে এশার নামাজ পড়ে আপনার সোয়াটায় আসেন। আমরা সোয়াটায় ইনশাল্লাহ আবার ক্লাসটা শুরু করব। ঠিক আছে? ওকে। ওকে। সো আমরা এই পর্যন্ত লর্ড বাইরন পর্যন্ত আমরা কভার করেছি এবং আমি ইম্পর্টেন্ট যে অংশগুলো আছে সেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। সো আমি তারপরের অংশ থেকে শুরু করছি। পার্সি বিসি শেলি নামটা শুনেছেন? পরিচিত পরিচিত লাগে? আমরা যখন আগে ওই যে শীতের সকাল ইয়ে লিখতাম, রচনা লিখতাম, তখন এরকম বলতাম না ইংরেজ কবি শেলি বলেছেন। এরকম লিখেছেন কবি কোটেশনে কখনো পরীক্ষার খাতায় লেখার কথা? হ্যাঁ, এটাই সেই বিখ্যাত শেলি কবি। ঠিক আছে? হ্যাঁ। তো আমরা ওনার সম্পর্কে এখন আমরা জানবো। তো এই ইংরেজ কবি পার্সি বিসি শেলি উনি কয়েকটা কারণে বিখ্যাত। উনি আসলে বেশ অনেকগুলো কারণে বিখ্যাত। তার মধ্যে একটা কারণ হচ্ছে, আমি একটু আগেও লিখে আসছি, উনি ছিলেন রেভুলেশনারি পোয়েট। রেবেল পোয়েট কে ছিলেন বলেন তো? দেখি মনে আছে কিনা, ব্রেকের আগে পড়িয়েছে। রেবেল পোয়েট কে ছিলেন? রেবেল পোয়েট ছিলেন বাইরন। ঠিক আছে? আর রেভলিউশনারি হচ্ছে শেলি। তো উনাকে এট দ্য সেম টাইম বলা হয় পোয়েট অফ হোপ এন্ড রিজেনারেশন। পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন এটা বলা হয় তাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে কেন? এই দুইটা আসলে একই জিনিসই, দুইটা আসলে ভিন্ন ভিন্ন না। একটা বুঝলে আরেকটা অটোমেটিক চলে আসে। আহ, কবি যে শেলি, উনি আসলে ফরাসি বিপ্লবের দ্বারা বেশ অনুপ্রাণিত ছিলেন। উনি চাচ্ছিলেন যে ফরাসি বিপ্লবের যে ছোঁয়াটা আছে সেটা যেন ইংল্যান্ডকেও টাচ করে যায়। এটা ওনার একটা এক্সপেকটেশন গুলোর মধ্যে একটা ছিল। ওনার একটা কবিতা আছে, কবিতাকে বলে ওড টু ওয়েস্ট উইন্ড, নাম শুনেছেন? ওড টু ওয়েস্ট উইন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। হ্যাঁ, আমি লিখে দিই কবিতাটার নাম, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই কবিতাটাতে কি হয়, আহ, পশ্চিম দিক থেকে আগত যে বাতাস, এটার উপর উনি ওড লিখেছেন। ওড হচ্ছে কোন একটা কিছুর ব্যাপারে প্রশংসা করে স্থিতিমূলক কিছু বলা। তো শীতকালে যে বাতাসটা আসে ইংল্যান্ডে, ওই বাতাসটা সবকিছুকে মানে সবকিছু থেকে প্রাণ কেড়ে নেয়। তো প্রাণ কেড়ে নেয় অনেক, যারা যেগুলো ওল্ড যেই গাছ থাকে তাদের পাতা ঝরে যায়, পাতা পড়ে যায়, তারপরে আবার নতুন বাতাস আসে। তো তখন আবার নতুন করে, যখন ওই শীতের ওই ওয়েস্ট উইন্ড যখন চলে যায়, তারপরে আবার নতুন করে এখানে শুকনো পাতা গিয়ে সবুজ কচি পাতায় আবার ভরপুর হয়ে ওঠে। অর্থাৎ এখানে এই বাতাস এবং এই পাতার এক্সাম্পল, নেচারের এক্সাম্পলটা হচ্ছে একটা রেভলিউশনের একটা, এটাকে কি বলবো, অ্যানালজি, অভ্যুত্থান। আমরা চোখের সামনেই দেখেছি, কিছুদিন আগে বিপ্লব দেখেছি, অভ্যুত্থান দেখেছি। তো ছাত্ররা অভ্যুত্থান করেছে, আন্দোলন করেছে, জরাজীর্ণ অনেক কিছু চলে গেছে, যে এখন আবার নতুন করে পাতা গজাচ্ছে না আমাদের দেশে? এটা রিলেট করতে পারছেন? আমাদের দেশে নতুন করে আবার পাতা গজাচ্ছে, অনেক কিছু সংস্কার হচ্ছে, জরাজীর্ণ শীর্ণ জিনিসগুলাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই না? রাইট। সো এই জিনিসটাই হচ্ছে অনেকটা রেভলিউশনের জিনিস, এবং এটাই বলেছে পয়েন্ট অফ হোপ এন্ড রিজেনারেশন, আশা। আমরা আমাদের এই যে ছাত্ররা যে আন্দোলন করেছে, তারা একটা আশা নিয়ে আন্দোলন করেছেন না? তাদের মনের মধ্যে একটা হোপ আছে না? তারা একটা বাংলাদেশ দেখতে চায়, কেমন বাংলাদেশ দেখতে চায়, তাদের মনের মধ্যে একটা কি আগ্রহ আছে না? হ্যাঁ, এই আগ্রহটা এখন তারা বিপ্লব করেছে, সফল হয়েছে, এখন তারা কি করবে? নতুন করে আবার সবকিছুকে ফর্ম করবে, নতুন করে আবার সবকিছুকে জন্ম দিতে চাই করবে, পুরাতনকে সে ভুলে যেতে চাইবে, তাই না?
এটাকে আমরা বলছি রিজেনারেশন। আর তাদের যে আশাটা ছিল সেটা হচ্ছে হোপ। তাহলে এই রেভলিউশন এবং হোপ এবং রিজেনারেশন তারা একই থিম কিনা বলেন তো? একই থিম না দুইটা? তো যে হোপ এবং রিজেনারেশন হবে সেই তো রেভলিউশনারি হবে, তাই না? Would you would you would you get my point? রিফর্ম রিবিল্ড, হ্যাঁ রিফর্ম রিবিল্ড, এইভাবেও বলতে পারেন, একই কথাই। রিফর্ম রিবিল্ড যাই বলেন একই, দ্য থিম ইজ সেম। ঠিক আছে, সো এটাই হচ্ছে ওনার কবিতারই। যেমন ওনাকে রেভলিউশনারি পয়েট কেন বলা হয়, যেমন তার আরেকটা বিখ্যাত কবিতা আছে, এই এই কবিতাটা প্রায়ই আসে, ওড টু স্কাইলার্ক। ওড টু স্কাইলার্ক, হ্যাঁ। তো ওড টু স্কাইলার্ক কবিতাটাতে স্কাইলার্ক কিসের নাম জানেন? স্কাইলার্ক একটা পাখির নাম। বাংলাদেশে যেরকম চড়ুই পাখি অনেক অ্যাভেলেবল, চারপাশে চড়ুই পাখি উড়ে এরকম, স্কাইলার্ক পাখি এরকম আকাশে উড়ে। আকাশে উড়ে সে কিচিরমিচির আওয়াজ দেয়। তো কবি সে কিচিরমিচুর আওয়াজ শুনে, আওয়াজ শুনে কবি বলে তোমার এই গানটা তুমি চারপাশে ছড়িয়ে দাও। এখন এই স্কাইলার্ক পাখির যে গান, এই গানটা কিসের অ্যানালজি, কিসের মেটাফোর বলতে পারবেন? যে পাখি তুমি এরকম উঠতে উঠতে তোমার এই ডাক চারপাশে ছড়িয়ে দাও, এটা কিসের ডাক বলেন তো? উনি কিসের ডাকের কথা বলতে যাচ্ছে বলেন তো? আপনাদের কি মনে হয়? বিপ্লব, বিপ্লবের ডাক উনি চারপাশে ছড়িয়ে দিয়ে যাচ্ছে, নতুনত্বের ডাক, রিজেনারেশনের ডাক, হোপের ডাক উনি চারপাশে পাখির মাধ্যমে, স্কাইলার্ক পাখির মাধ্যমে ছড়িয়ে দিতে চান। এটা হচ্ছে ওনার উড টু স্কাইলার্ক কবিতার মেইন থিম। ঠিক আছে, সো তাহলে এখন যদি আমাদের কাছে প্রশ্ন আসে ওড টু ওয়েস্ট উইন্ড কার লিখা, ওড টু স্কাইলার্ক কার লিখা, আমরা কি পারবো উত্তর করতে? রেভলিউশন, স্কাইলার্ক, ওয়েস্ট উইন্ড এরা কিভাবে কানেক্টেড আমরা কি বুঝতে পেরেছি? নাকি এটা আমরা শুধু মুখস্থই করব? আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো এই জন্য হচ্ছে শেলি কবি হিসেবে বিখ্যাত। তার বাইরে ওনার একটা বিখ্যাত কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে অজিমেন্ডিয়াস। এটা পার্সোনালি আমার খুব প্রিয় একটা কবিতা, অজিমেন্ডিয়াস। এটা আগে আমাদের টেক্সট বুকে ছিল। হ্যাঁ, আমাদের টেক্সট বুকে যখন ছিল আমি অজিমেন্ডিয়াস কবিতাটা অনেকবার পড়েছি, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে কবিতাটাতে আসলে কি বলা হয়েছে। আমি এটা তখন বুঝতাম না ছাত্র জীবনে। আপনারা কি আপনারা কি এটা পড়েছেন? মাই নেম ইজ অজিমেন্ডিয়াস, দ্য কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস এ মাইটি এন্ড ডেসপেয়ার। পড়েছেন এই কবিতাটা? হুম। তো কবিতাটাতে কি হয়? কবিতাটাতে বলে যে একজন লোক আসে কবির কাছে। তো সে বলে যে আমি বিশাল মরুভূমির মধ্যে দেখছি একটা বিশাল স্ট্যাচু ছিল, স্ট্যাচু এখন ভেঙে পড়ে আছে। তো স্ট্যাচুটা এমন ভাবে ভাঙছে কোমর থেকে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে মাথাটা এখন বালির সাথে মিশে আছে। আর বড় করে লিখা মাই নেম ইজ অজমেন্ডিয়াস দ্য কিং অফ কিংস। ওই পেডেস্ট্রানের মধ্যে লিখা, নিচে যে পেডেস্ট্রানটার মধ্যে লিখা মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস দ্য কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস এ মাইট এন্ড ডেসপেয়ার। তুমি মনে করছো তুমি শক্তিশালী, আমার শক্তির দিকে তাকাও, তুমি হতাশ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা অজিমেন্ডিয়াস বলে না। এখন এখন দেখেন এটার এটার যদি আমরা অ্যানালাইসিসটা করি, তার মানে অজিমেন্ডিয়াস একসময় খুব প্রতাপশালী একজন শাসক ছিলেন, প্রচন্ড তার প্রতাপ ছিল, মানে চারপাশ এত তার প্রতাপ ছিল যে যে কেউ যদি তার প্রতাপ দেখতো তারা হতাশ হয়ে যেত যে এত পাওয়ারফুল একটা হতে পারে। ঠিক আছে, কিন্তু উইথ টাইম সে ওজিমেন্ডিসের অবস্থা কি হয়েছে, সময়ের পরে মানুষ মনে রেখেছে? মানুষ ওজিমেন্ডিসকে মনে রাখে না। ওজিমেন্ডিসের এখন ওই কোমর ভাঙা স্ট্যাচু মাটিতে পড়ে আছে। এক সময় এটা কল্পনা করা যেত এত প্রতাপশালী একটা শাসকের স্ট্যাচুর মাথা মাটি পর্যন্ত, ধুলা পর্যন্ত যে টাচ করবে, এটা কল্পনা করা যেত এক সময়? এক সময় হয়তো বা কল্পনা করা যায় নাই। কিন্তু উইথ টাইম এখন সেই প্রতাপশালী অজিমেন্ডিয়াস শাসকও টিকে থাকতে পারে নাই। সো এখানে যখন বলে যে লুক অন মাই ওয়ার্কস এর মাইটি এন্ড ডেসপায়ার, আপনি তাকাবেন, আপনি তাকায় দেখবেন সে বলতেছে যে আমার কাজের দিকে তাকাও, তুমি হতাশ হয়ে যাবে। আপনি তাকাইছে, তাকায় দেখছেন সে মাটিতে লুটোপুটি খাচ্ছে। সো ইটস অ্যান এক্সাম্পল অফ অ্যান আইরনি। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট বলেন তো? লুক অন মাই ওয়ার্কস এ মাইটি এন্ড ডেসপায়ার, এটা 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 কিসের এক্সাম্পল? কোন লিটারি টার্মস এর এক্সাম্পল? এটা হচ্ছে একটা আইরনির এক্সাম্পল। ঠিক আছে, ভেরি গুড এক্সাম্পল অফ আইরনি। ঠিক আছে, সো এখানে এই কথাটা বল। সো ওজিমেন্ডিয়াস কবিতা, তা ওজিমেন্ডিয়াস কবিতার এই রিফ্লেকশনকে আমরা আমাদের চারপাশে দেখেছি কখনো? প্রচন্ড পাওয়ারফুল কোন একটা রুলিং হয়তো বা কিছুদিনের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে, এরকম কি আমরা দেখেছি কখনো আমাদের জীবনে? ভেরি পাওয়ারফুল রুলিং জাস্ট উইথ টাইম ইট ইট ওয়েন্ট অ্যাওয়ে, কোথায় চলে গেছে নোবডি নোস। ঠিক আছে, তো এইটা
তো এরকম আপনাদের ইয়ের সাথে এটা তুলনা করতে পারেন। এইটা। ঠিক আছে? হুম? তো এইটা। শেলি পার্সোনালি উনার ব্যক্তিগত জীবনে উনি একজন অ্যাথিস্ট ছিলেন। উনি কোনো ঈশ্বরে বিশ্বাস করতেন না। উনি একবার একটা লেখাও লিখেছেন যে নেসেসিটি অফ অ্যাথেইজম, কেন অ্যাথেইজমের দরকার। ঠিক আছে? এরকম একটা লেখা লিখেছিলেন। এটা যখন তিনি লিখেছেন তখন তিনি অক্সফোর্ডের ছাত্র ছিলেন এবং তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তখন তাকে বহিষ্কার করা হয় এই লেখাটা লিখার জন্য। ঠিক আছে? ইন হিজ পার্সোনাল লাইফ হি হ্যাড বিন লাইক দিস। ওকে। সো আসেন আমরা একটু পরের স্লাইডে চলে যাই। আমি অনেক কথা বলে ফেলছি এখানে। ও এখানে দেওয়াই আছে লিস্ট গুলা। হ্যাঁ, ওটু স্কাইলার এই কবিতাটা 3 স্টার মুখস্থ করবেন। মানে কবিতাটা মুখস্থ করবেন না, মানে এটা হচ্ছে শেরিল লেখাটা মুখস্থ করবেন। ওটু ওয়েস্ট উইন্ড এটাও 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে এটা আসতে পারে। অজিমেন্ডিয়াস এটা 3 স্টার। অ্যাডোনাইস এটা যে শেরিল লিখা, এটা ইম্পর্টেন্ট। রিভোল্ট অফ ইসলাম এটা দরকার নেই, এটা লাগবে না। ঠিক আছে? অ্যাড্রেস অফ দ্য আইরিশ পিপল, দ্য নেসেসিটি, ও এই যে নেসেসিটি অফ এথিজমের কথাটা এখানে বলে দিছে আমি যেটা বলতেছিলাম। তো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখান থেকে কোটেশন আছে কয়েকটা ইম্পর্টেন্ট। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি উইন্টার এসে থাকে তাহলে স্প্রিং কি আর খুব দূরের কিছু? খুব দূরের কিছু না। এটাই হচ্ছে হোপ এবং রিজেনারেশন। অর্থাৎ এটা হচ্ছে হোপ যে আমার এখন খারাপ সময় যাচ্ছে, তার মানে ভালো সময় আর বেশি দূরে নাই, আমার আবার নতুন করে ভালো সময় আসতে যাচ্ছে। দ্য সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থট। আপনার কি মনে হয় এটা কোন কবিতা থেকে নেওয়া হতে পারে? দেখি বলেন তো। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। আমাদের সবচেয়ে সুইট সং সেগুলো যেগুলো আমাদের দুঃখ দুর্দিনের বর্ণনা দেয়। এটা কোন কবিতা থেকে নেওয়া হতে পারে বলে আপনারা মনে করেন? সেকেন্ড কোটেশনটা, হোয়াট ডু ইউ থিঙ্ক? ধারণা করেন। সবকিছু কিন্তু পড়ায় পারানো যাবে না ভাই, কিছু কিছু জিনিস শিখে ফেলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ওর টু স্কাইলার্ক থেকে নেওয়া। ওই যে স্কাইলার্ক পাখি উড়ে উড়ে গান গায় বলছিলাম না, স্কাইলার্ক পাখি উড়ে উড়ে গান গায়। হ্যাঁ, তার মানে এটা যেহেতু গানের কথা আছে, তার মানে এটা নিশ্চয়ই স্কাইলার্ক কবিতার হবে। আর ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা কোন কবিতার হতে পারে বলে মনে করেন আপনি? ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা কোন কবিতার হতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? কেউ বলতে পারতেছে না, আই হাই। একজন, দুইজন, তিনজন বলতে পারছে। ওর টু ওয়েস্ট উইন্ড, ভেরি গুড। ওর টু ওয়েস্ট উইন্ড। ঠিক আছে? একজন তো উইন্ডে মাইন্ড বানায় ফেলছে। উইন্ডে মাইন্ড বানায় ফেললে হবে না, এটা উইন্ড, এটা মাইন্ড না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসেন আমরা চলে যাই। হুম, তো এইগুলো আমরা কবিতা, এই দুইটা কোটেশন প্রায়ই আসে পরীক্ষায়। So আমরা এটা শিখতে পারি। আমরা চলে যাই জন কিটস এর ব্যাপার। জন কিটস, ওনাকে বলা হয় ম্যান অফ মেডিসিন। ম্যান অফ মেডিসিন বলতে আপনি কি বুঝেন? ম্যান অফ মেডিসিন, উনি পেশায় ছিলেন কি? চিকিৎসক। ঠিক আছে? ম্যান অফ মেডিসিন, উনি পেশায় কি ছিলেন বলেন তো? চিকিৎসক ছিলেন, এই জন্য ডাক্তার ছিলেন, এই জন্য ওনাকে বলা হয় ম্যান অফ মেডিসিন। ঠিক আছে? উনি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন। আহ, এবং কিডস এর যে সমসাময়িক চিন্তা ভাবনা, কিডস কিন্তু শেলির বন্ধু। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থ কোলেরিজ যেমন বন্ধু, এরকম শেলি আর কিডস কিন্তু বন্ধু। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এরা দুজন আমার ফ্রেন্ড। হ্যাঁ। সো তাকে আরেকটা জিনিস বলা হয়, তাকে বলা হয় পোয়েট অফ সেন্সুয়াসনেস। পোয়েট অফ, এইটা মুখস্থ করবেন। হ্যাঁ, সেন্সুয়াসনেস। সেন, এস ইউ ও ইউ এস, সেন্সুয়াস, এটা বলে সেন্সুয়াসনেস। অথবা একই টার্ম, পোয়েট অফ বিউটি। বিইএইউটিওয়াই, বিউটি। পয়েন্ট অফ সেন্সুয়াসনেস বলেন বা পয়েন্ট অফ বিউটি বলেন, দুইটা আসলে একই জিনিস। তো এখানে এটা কেন তাকে বলা হয়? উনি যে জিনিসগুলা নিয়ে লিখতেন, এই জিনিসগুলার মধ্যে একটা বিখ্যাত তার একটা কোটেশন আছে। কোটেশনটা হচ্ছে এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। শুনেছেন এই কোটেশনটা? আমরা অনেক সময় রচনা টচনাতে এই ধরনের জিনিসগুলো লিখতাম। হ্যাঁ, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, এটার মধ্যে বিউটি আছে না? সে বিউটিকে খুব প্রাধান্য দিয়েছে। আবার আরেকটা কোটেশন আছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এটা এটা শুনেছেন? বিউটি ইজ ট্রুথ, সত্যই সুন্দর, এটা শুনেছেন? এটাও তারই কোটেশন। তার বিভিন্ন লেখাতে এই বিউটি জিনিসটাকে উনি নানান ভাবে নিয়ে আসছে। যেমন তার একটা বিখ্যাত লেখা আছে ওর অন এ গ্রেসিয়ান আর্ন। তো গ্রেসিয়ান আর্ন হচ্ছে একটা এরকম ওল্ড থিং, যেটা দেখে মানে রয়্যাল থিং বা আপনি যেটাই বলেন,
একটা আর্ন, ওটার উপরে তিনি কবিতা লিখেছেন। এটার মধ্যে বিউটি আছে। উনি বিভিন্ন জায়গা থেকে বিউটি পিক জিনিসগুলাকে পিক করে নিয়ে আসছে। যেমন নাইটিঙ্গেল পাখি, নাইটিঙ্গেল বুঝেন? নাইটিঙ্গেল কোন পাখি? নাইটিঙ্গেলের গলার ভয়েস কেমন? সুরেলা না বেসুরা? কোনটা? খুবই সুরেলা, কিন্তু নাইটিঙ্গেলের গলার ভয়েস খুবই সুরেলা। এটার মধ্যে একটা বিউটি আছে। ঠিক আছে? তো যে বিউটি জিনিসগুলো আছে, এই বিউটি জিনিসগুলাকে উনি পিক করতেন। যেমন ওনার একটা ইয়ে আছে। আচ্ছা, আকাশের জল জলে তালা দেখতে কেমন লাগে? সুন্দর লাগে না অসুন্দর লাগে বলেন তো? আকাশের তারা, আকাশের তারা দেখতে সুন্দর লাগে। ওনার একটা কবিতা আছে, ব্রাইট স্টার। ব্রাইট স্টার। ওনার আরেকটা কবিতা আছে, যেমন আমাদের কাছে, আমাদের এখানে তো আমরা বসন্ত বলি, ওরা বলে অটাম। অটাম দেখতে সুন্দর না? অটামে গাছপালা সব রঙিন হয়ে যায়, সুন্দর পাতা আসে, সুন্দর লাগে দেখতে। সুন্দর লাগে না? বিউটি আছে না? ওড টু অটাম ওনার লেখা একটা কবিতা। এই নাম বলেছি, ওড টু অটাম, এটাও ওনার লেখা একটা কবিতা। ঠিক আছে? সো ওনার যে কবিতাগুলো আছে, এটার মধ্যে ঘুরে ফিরে এই বিউটি এবং সেন্সুয়াসনেস, এই জিনিসটা ঘুরে ফিরে আসছে। ঠিক আছে? বুঝছেন? বুঝছেন না বুঝেন নাই? ইয়েস নো ভেরি গুড বলেন। ওকে। তো এই এই ইয়ার মধ্যে, কিডসের মধ্যে এত পরিমাণ এই বিউটি বা সেন্সুয়াসনেস জিনিসটা ছিল, শেলি তার বন্ধু তার সম্পর্কে বলেছে যে কিডস একজন গ্রিক ম্যান। গ্রিক ম্যান বলতে এখানে কি বুঝাতে চাইছে? তার ভিতরে সেন্সুয়াসনেসটা আছে, তার ভিতরে সেই রুচি বোধটা, পরিমিতি বোধটা আছে। তখনকার সময় গ্রিক ম্যান বলতে কিন্তু একটা পরিমিতি বোধ সম্পন্ন মানুষ বুঝাইতো। ঠিক আছে? এই জন্য বলছে কিডস ওয়াজ এ গ্রিক ম্যান। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। ওকে। আচ্ছা। সো এটা হচ্ছে ব্যাপার। কিডস এর একটা মজার গল্প আছে। কিডস একবার হচ্ছে চ্যাপম্যানের একটা ইয়ে আছে না, হোমার? চ্যাপম্যানের লেখা একটা হোমার একটা গ্রন্থ আছে না, চ্যাপম্যানের লেখা হোমারকে নিয়ে? তো উনি একদিন রাতে এরকম চ্যাপম্যানের হোমার গ্রন্থটা পড়েন। হোমার গ্রন্থ পড় পড়ে তার কাছে অনেক ভালো লাগছে। তার মনের ভিতরে একটা আলাদা ফিলিংস আছে, এত ভালো লাগছে। আমরা অনেক সময় মুভি দেখে ভালো লাগে না, থ্রি ইডিয়টস মুভি বা যে কোনো একটা মুভি দেখে অনেক ভালো লাগছে, এরকম কিডস একবার চ্যাপম্যানের হোমার পড়েছে। পড়ার পরে তার কাছে এত ভালো লাগছে, পরের দিন সে এটা নিয়ে একটা কবিতা লিখে ফেলছে, অন ফার্স্ট লুকিং টু চ্যাপম্যানস হোমার। তার কাছে মনে হয়েছে এটা এত সুন্দর যে সে একটা হিমালয়, বিশাল হিমালয় পর্বতের উপরে দাঁড়ায় আছে, আর ওখান থেকে বোধহয় সমগ্র পৃথিবী দেখা যাচ্ছে। তো চ্যাপম্যানের হোমার গ্রন্থ তার কাছে এত ভালো লাগছে, সেই বিউটি সেন্সুয়াসনেস কে উনি আবার ব্রট ইন করেছে। ঠিক আছে? So, এই জন্য তাহলে যদি প্রশ্ন আসেনি যে কোনগুলা কিডস এর রচনা, আমরা কি অ্যান্সার করতে পারবো? আই হোপ আমরা পারবো। তা আসেন আমরা একটু দেখি। ওইখানে যে লিস্ট দিয়ে দিয়েছে, ওড টু সাইক, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড টু অটাম, ওড অন মেলাঙ্কলি, ওড টু নাইটিঙ্গেল। এই যে থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, বিউটি আছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। ঠিক আছে? এগুলো হচ্ছে সব, এগুলো হচ্ছে ওনার লেখা। এগুলো যদি আসে আমরা ইনশাল্লাহ বলতে পারবো যেগুলো কিডস এর লেখা। এতটুকু জানলেই হবে। এই যে ব্রাইট স্টার, দেখছেন? ব্রাইট স্টার তার লেখা, এইটাই। আচ্ছা, চলে যাই আমরা। মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি অলরেডি দাগ দিয়ে দিছি, এগুলো একটু রেড করে মনে রাখেন। আমরা চলেছি স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট সম্পর্কে আমাদের আসলে খুব বেশি নর্মালি প্রশ্ন আসে না। উনি মূলত হচ্ছে হিস্টোরিক্যাল, সরি, স্কটিশ। স্কটিশ, স্কট নাম দেখে বুঝতে পারতেছেন উনি হচ্ছে স্কটিশ মূলত। ওনার সবচেয়ে বিখ্যাত যেই লেখাটা, এটা হচ্ছে প্যাট্রিয়টিজম, একটা কবিতা আছে। নাম কি? পেট্রিয়টিজম, এটা মাথায় রাখবেন। পোয়েম। এই পোয়েমটা তার লেখা। এর চেয়ে বেশি এখান থেকে আপনাদের আর দরকার নেই। ঠিক আছে? আর যদি এর চেয়ে বলেন যে ভাই না আমি আর একটু পড়তে চাই, তাহলে একটা জেনে রাখেন, তার একটা নোবেল আছে, নোবেলটার নাম হচ্ছে ইভান হো। ইভান হো। ঠিক আছে? সো এইটা এইটুকু জানলেই হবে, এর চেয়ে বেশি লাগবে না। ওকে। হুইচ রোমান্টিক পোয়েট ডাইড অফ টিউবারকিউলোসিস? টিউবারকিউলোসিস রোগে কোন কবি, রোমান্টিক পোয়েট মারা যান? উনি অল্প বয়সে মারা গিয়েছিলেন, বলতে পারবেন কে? টিউবারকিউলোসিস রোগে কোন রোমান্টিক কবি অল্প বয়সে মারা গিয়েছিলেন? ওকে, আমি মোটামুটি দেখতে পাচ্ছি আপনারা অনেক সঠিক উত্তর করেছেন, অনেকে ভুল আহ উত্তরও করেছেন। এটা সঠিক উত্তর হচ্ছে জন কিটস। কিটস অনেক অল্প বয়সে মারা যান, মনে হয় 22 না 24 বছর বয়সে উনি মারা যান। মানে যে খেয়াল নেই নাম্বারটা, এরকম 20, 22, 24 বছর বয়সে উনি মারা গেছিলেন, বেশি দিন বাঁচে নাই কিটস। ঠিক আছে? যক্ষা রোগে মারা যান, টিউবারকুলোসিস হচ্ছে যক্ষা।
ওকে, আমরা চলে আসি তারপরে জেন অস্টেন। জেন অস্টেন খুবই ইম্পর্টেন্ট, বিসিএস এর প্রচুর প্রশ্ন আসে জেন অস্টেন থেকে। জেন অস্টেন কি কবি নাকি উপন্যাসিক, কে বলতে পারবেন? জেন অস্টেন কি কবি? গুড, ভেরি গুড। জেন অস্টেন কিন্তু কবি না, হ্যাঁ, উনি কিন্তু রোমান্টিক পয়েট না, উনি হচ্ছেন একজন নোভেলিস্ট, উপন্যাসিক, নোভেলিস্ট। উনি কি ছেলে না মেয়ে, কি মনে হয়? নাকি ছেলে না মেয়ে? এখানে ছবি দেওয়াই আছে, ছবি দেখে কি মনে হচ্ছে? ছেলে মেয়ে নাকি আহ, ওই যে কি যেন, আই আইডেন্টিফাই মাই সেলফ, এরকম মনে হয় কোনটা? তখনকার সময় এই ক্যাটাগরি ছিল না, আই আইডেন্টিফাই মাই সেলফ এরকম ছিল না কিন্তু ঠিক আছে। তখনকার সময় জেন্ডার দুইটাই ছিল, ছেলে আর মেয়ে। এখন না জেন্ডার কেমন কেমন হয়ে গেছে, ঠিক আছে, হি সি কিছু বলা যায় না, বলতে হয় দে। ঠিক আছে, আমাদের ছেলে মেয়েদের সমাজে কি হবে আল্লাহ খোদা জানে। আচ্ছা আসেন আমরা যাই জেন অস্টিন সম্পর্কে বলতে। জেন অস্টিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে উনি একজন নোবেলিস্ট, এবং উনি রোমান্টিক যুগের অ্যান্টি রোমান্টিক নোবেলিস্ট। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। জেন অস্টিন হচ্ছে রোমান্টিক যুগের অ্যান্টি রোমান্টিক নোবেলিস্ট। এখন এই যে অ্যান্টি রোমান্টিক বললাম কেন, তা আমি এই জেন অস্টিনকে বুঝতে হলে তার একটা উপন্যাস দিয়ে আমি তাকে বোঝানোর চেষ্টা করি, প্রেজেন্ট করার চেষ্টা করি। জেন অস্টিনের সবচেয়ে বিখ্যাত লেখার নাম হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিস, শুনেছেন নামটা? প্রাইড এন্ড প্রেজুডিস, অনেকে হয়তো বা উপন্যাসটাও দেখে দেখতে পারে। প্রাইড এন্ড প্রেজুডিস এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত একটা উপন্যাস, নোভেল তার লেখা, হ্যাঁ। তো এই নোভেলটাতে আমি আমি যে গল্প বলবো, গল্প এখন বলার টাইম আছে? আচ্ছা, বলি একটু গল্পটা বলি না? জানা উচিত, প্রাইড এন্ড প্রেজুডিসটা জানা উচিত, অনেকে তো বোধহয় পড়েছ না, বা মুভিও দেখেছেন, মুভি দেখেছেন না কেউ কেউ? মেয়েরা বিশেষ করে মুভিটা খুব দ্রুত দেখে ফেলে। আচ্ছা, তো প্রাইড এন্ড প্রেজুডিস উপন্যাসের নায়ক থাকে ফিটজউইলিয়াম ডার্সি, আর নায়িকা থাকে হচ্ছে এলিজাবেথ। তো ফিটজউইলিয়াম ডার্সি থাকে একজন ধনাঢ্য ব্যক্তি, সুপুরুষ, সব দিক থেকে বড় লোকের ছেলে, টাকা পয়সা আছে, জমিদারের ছেলে, সুপুরুষ, দেখতে স্মার্ট, এরকম অনেক কিছু। তো সে ওখানে একবার একটা বল পার্টিতে যায়, বল পার্টি হচ্ছে নাচে আর কি, সন্ধ্যার সময় যায় ছেলে মেয়ে নাচে, এরকম একটা বল পার্টিতে যায়। তা তার বন্ধু একটু পিঞ্চ করে যে এই মেয়েটাকে দেখ কেমন। তো মেয়েটা থাকে এলিজাবেথ। তো তখন আহ ডার্সি বলে, এলিজাবেথের ব্যাপারে বলে, নট হ্যান্ডসাম এনাফ টু টেম্প মি। মানে এলিজাবেথ এমন স্মার্ট বা সুন্দরী কেউ না যে আমার একদম ওর দিকে চোখ আটকায় যেতে হবে। তো ডার্সি যে এই কথাটা বলছে এটা সামহাও এলিজাবেথ জেনে যায় যে ডার্সি তার সম্পর্কে এই কথা বলছে। এখন বলেন এলিজাবেথের মতো একটা মেয়ে, সে কি ডার্সিকে আর পছন্দ করবে? বলেন। একটা মেয়ে যদি জানে যে একটা ছেলে তার সম্পর্কে বলছে নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, সে মেয়ে কি আর কোনোভাবে ওই ছেলেকে পছন্দ করবে? জীবনেও ওই মেয়ে আর পছন্দ করবে না, বা ওই মেয়ে আর ওই ছেলেটা দেখতেই পারবে না দুই চোখে। তো ব্যাপারটা তাই হয়। তো কিছু পরে একটা সময় ডার্সি দেখে যে আসলে এলিজাবেথ বেশ গুণী একটা মেয়ে। সে দেখতে সবচেয়ে আহামরি সুন্দরী না হইতে পারে, কিন্তু মেয়েটা অনেক গুণের, মেয়েটা অনেক কাজের, মেয়েটা অনেক স্মার্ট, এবং মেয়েটার ভিতরে অনেক যথেষ্ট গুড কোয়ালিটিস আছে। তো ডার্সি এক সময় মেয়েটার প্রেমে পড়ে, ঠিক আছে। তো মেয়েটার প্রেমে পড়ে, মেয়েটার প্রেমে পড়ার পরে এক সময় আহ সে যে মেয়েটাকে প্রপোজ করে, এলিজাবেথকে প্রপোজ করে। এখন বলেন এলিজাবেথ কি করছে? প্রেমে পড়ে এখন এলিজাবেথকে প্রপোজ করার পর এলিজাবেথ কি করবে বলেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? বুকে জড়ায় ধরবে, বলবে আহা গোলাপ ফুল নিয়ে আসছো, তোমার এই গোলাপ ফুলের অপেক্ষাতেই তো আমি ছিলাম এতকাল, এই কথা বলবে? এ, দূর দূর করে তাড়াই দিছে, ঠিক আছে, দূর দূর করে তাড়াই দিছে। সে রিজেক্ট করে দিছে, রিজেক্ট করে দেওয়ার পরে ডার্সি বুঝতে পারছে যে না, এলিজাবেথ তার উপরে খেপা। তো এমন সময় এলিজাবেথের ফ্যামিলিতে কিছু বিপদ আপদ আসে। এলিজাবেথের একটা মেয়ে থাকে, একটা ছোট বোন থাকে। ছোট বোনটা হচ্ছে এক আর্মি অফিসার উইকহ্যামের সাথে পালায় যায়। তো পালায় যাওয়ার পরে উইকহ্যাম তখন বলে যে আপনারা যদি আমাকে টাকা দেন তাইলেই আমি ওর বোনকে বিয়ে করব, নাইলে আমি বিয়ে করব না। এখন এলিজাবেথের আর্থিক সামর্থ্য এমনও না যে আহ, মানে উইকহ্যামের জন্য তারা মোটা অঙ্কের টাকা পাঠাইতে পারবে। তে আবার এদিকে বোন যে পালাই গেছে, উইকহ্যাম যদি বিয়ে না করে তাহলে তো সমাজে ওরা মান সম্মানও দেখায়, মানে মান সম্মান বলতে আর কিছু থাকবে না এলিজাবেথদের। এরা সব বোন, তিন বোন, চার বোন, পাঁচ বোন, এরা পড়ে যাবে বিপদে।
তাই এরকম যখন অবস্থা তখন শুনে যে উইকহ্যাম টাকা পাইছে এবং তার বোনকে বিয়ে করছে। দুষ্ট উইকহ্যাম এই কাজ করছে। তখন এলিজাবেথ অবাক হয়, এই টাকা কে দিল, এত টাকা কে পাঠাবে তাদের জন্য। এটা। তো কিছুদিন পরে জানতে পারে যে এই টাকাটা ডার্সি পাঠাই দিছে। ওদের বিপদ শুনে ডার্সি গোপনে টাকাটা পাঠাই দিছে। তো এটা শুনে কি এলিজাবেথ, আপনার মনে হয় ডার্সিকে একসেপ্ট করছে? এটা শুনেও এলিজাবেথ ডার্সিকে একসেপ্ট করে নাই। স্টিল ওর মনের রাগ মিটে নাই। টাকা দিয়া হইলেও এলিজাবেথের মন জয় করা যায় নাই। এর কিছুদিন পরে এলিজাবেথ যায় তার এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে, আরেকটা জায়গায়। তো আরেকটা জায়গায় বেড়াতে যাওয়ার পরে তখন ওর আত্মীয় বলে, আমাদের এখানে একটা বেশ বড় বাংলো বাড়ি আছে, খুব সুন্দর, চলো বিকাল বেলা হাঁটতে হাঁটতে আমরা বাংলো বাড়িটা দেখে আসি। তো এলিজাবেথ তার আত্মীয়র সাথে যায়, আত্মীয়র সাথে যায় যখন বাংলো বাড়ি সিঁড়ি দিয়ে উঠতেছে, দেখে এত সুন্দর বাড়ি, এত বড়। পরে জানে যে এটা হলো ডার্সির বাড়ি। তখন এলিজাবেথের মনে আসে, আরে সেই দিন যদি আমি এই প্রপোজালটা একসেপ্ট করতাম, তাহলে এত বড় বাংলো বাড়ির মালকিন আজকে আমি থাকতাম। এই জিনিসটা এলিজাবেথের মনের মধ্যে হিট করে। তখন এলিজাবেথ ডার্সির প্রপোজাল একসেপ্ট করে এবং শেষে তাদের হ্যাপি এন্ডিং হয়। ঠিক আছে? সো এই উপন্যাসটার মধ্যে কিছু ম্যাটেরিয়ালিস্টিক বিষয় আছে এখানে। এই যে দেখেন, এলিজাবেথ দিন শেষে একটা বাড়ি দেখে পইটে গেছে। ডার্সি টাকা পাঠাইয়া এলিজাবেথের মন জয় করার চেষ্টা করছে। তারপরে আবার ডার্সি এলিজাবেথ সম্পর্কে বলে, নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি। আবার এই উপন্যাসটার ওপেনিং লাইনটা কি? ওপেনিং লাইনটা হচ্ছে, ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনোলেজ দ্যাট এ সিঙ্গেল ম্যান ইন পসেশন অফ এ গুড ফরচুন মাস্ট বি লুকিং ফর এ ওয়াইফ। অর্থাৎ একটা সিঙ্গেল ম্যান, যার টাকা পয়সা আছে, ভালো চাকরি বাকরি আছে, সে অবশ্যই মনে মনে বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে। এটা হচ্ছে এই উপন্যাসটা ওপেনিং লাইন। তো আপনাদের কি মনে হয় এই সবকিছু বর্ণনা শুনে কি মনে হচ্ছে এটা খুব রোমান্টিক নোবেল? রোমান্টিক যুগের বাকি রোমান্টিক লেখাদের মতো এরকম একটা রোমান্টিক লেখা বলে কি আপনাদের মনে হয়? একটু আগে তো রোমান্টিক পয়েন্টদের কার্যকলাপ চিন্তা ভাবনা দেখে আসছেন। আপনার কি মনে হয় যে এটা ওরকম না? তার মানে এটা হচ্ছে রোমান্টিক যুগের একটা এন্টি রোমান্টিক লেখা। রোমান্টিক যুগের একটা এন্টি রোমান্টিক লেখা। এখানে মোস্ট একটা সিগনিফিকেন্ট থিং আছে। দেখেন, ডার্সির ভিতরে প্রাইড ছিল না, নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, মানে ডার্সির ভিতরে একটা প্রাইড আছে যে আমি ওরকম ছেলে না। হ্যাঁ, আমারে কি পাইছো, নাটক কম করো প্রিয়, এরকম টাইপ। ঠিক আছে? তো এটা হচ্ছে ডার্সির প্রাইড। আর এলিজাবেথের ভিতরে একটা প্রিজুডিস, ওই যে একবার বলছে নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, এলিজাবেথ ওই এক কথা শুনে আর ডার্সির সহ্যই করতে পারতেছে না। এক কথার পরে এলিজাবেথের আর সহ্য হচ্ছে না ডার্সিকে। তাহলে এটা হচ্ছে প্রিজুডিস। ঠিক আছে? বাকি ডার্সি কি করছে এগুলো আর পেয়ে যাবে, তো দেখার বিষয় না। সো প্রাইড হেয়ার সিগনিফাইজ ডার্সি, আর প্রিজুডিস হেয়ার সিগনিফাইজ এলিজাবেথ। বুঝাইতে পারছি কথা? এটাই হচ্ছে প্রাইড এন্ড প্রিজুডিসের সামারি। তো এই হলো কাহিনী। ইট ইজ এ টাইম সুইং উপন্যাস। ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এখন এখানে আমরা যাই। এই প্রাইড এন্ড প্রেজুডিস ছাড়াও জেন অস্টেনের একটা বিখ্যাত উপন্যাস আছে, এটার নাম হচ্ছে এমা, আর একটা আছে সেন্স এন্ড সেন্সিবিলিটি, আর একটা হচ্ছে ম্যানসফিল্ড পার্ক। এই তিনটা হচ্ছে জেন অস্টেনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রাইটিং। তো এখানে আমাদের হয়তো লিস্ট করে লিখে দেওয়া থাকার কথা, লিখে লিখে দেওয়া নাই, আমি একটু লিখে দিই। 1 নাম্বার, প্রাইড এন্ড প্রিজুডিস, সবচেয়ে ইম্পর্টেন্ট উপন্যাসগুলো লিখে দিচ্ছি। প্রাইড এন্ড প্রিজুডিস। 2 নাম্বারে হচ্ছে সেন্স এন্ড সেন্সিবিলিটি, একই টাইপের নাম দেখেন, সেন্স এন্ড সেন্সিবিলিটি। এগুলো নিয়ে মুভি আছে, হ্যাঁ দেখেন, সেন্সিবিলিটি। ঠিক আছে, সেন্স সেন্সিবিলিটি। 3 নাম্বারে হচ্ছে ম্যানসফিল্ড পার্ক। 4 নাম্বারে হচ্ছে এমা। আপনারা 4টা নাম মনে রাখলে আই হোপ ইট ইজ কাভার্ড। ঠিক আছে? আপনাদের এখান থেকে। আচ্ছা, উপন্যাসের কি কোটেশন পড়তে হয়? উপন্যাসের কোটেশন কি বিসিএস সিলেবাসে আছে নাকি নাই? কি মনে হয়? উপন্যাসের কোটেশন, উপন্যাসের কোটেশন পিএসসি সিলেবাসে নাই। উপন্যাসের কোটেশন প্রিলিমিনারির জন্য পড়ার কোনো প্রয়োজন নেই। উপন্যাস থেকে কোনো কোটেশন আসে না। উপন্যাস থেকে বড় জোর আসে হচ্ছে ক্যারেক্টারের, এর চেয়ে বেশি কিছু আসে না। ঠিক আছে? সো এখান থেকে কোনো কোটেশন পড়ার কোনো দরকার নাই। আসেন আমরা চলেছি তারপরেরটা। চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বের নাম শুনিনি কখনো, এমন কেউ আছে? কেউ আছে যে চার্লস ল্যাম্বের নাম শুনিনি? আমরা সবাই কম বেশি তার নামটা শুনেছি, তাই না? চার্লস ল্যাম্ব। ঠিক আছে?
হুম? তো চার্লস ল্যাম্বের সবচেয়ে বিখ্যাত রচনা আমরা এটাকে বলি টেলস ফ্রম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের লেখা থেকে যে গল্পগুলো আছে সেটাকে নিয়ে উনি লিখেছেন টেলস ফ্রম শেক্সপিয়ার। পপুলারলি এখন মার্কেটে গেলে বইটাকে বলা হয় যে ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার, মানে ল্যাম্বের লেখা, এটাকে বলে ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার। ঠিক আছে, এটা চার্লস ল্যাম্বের লেখা, এটুকু জানলেই হবে। আর আর এখান থেকে আর তেমন কিছু দেখা লাগে না। এই একটা উপন্যাসের এই একটা লেখার জন্য চার্লস ল্যাম্ব সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন। এখান থেকে একটা বেশি ডিপে আর দেখা দরকার নেই। তারপরে আমরা চলে আসি উইলিয়াম হ্যাজলিট। আপনারা চাইলে উইলিয়াম হ্যাজলিটকে স্কিপ করতে পারেন, এখান থেকে খুব বেশি গভীরে প্রশ্ন আসার কোনো চান্স নাই। আই উড সাজেস্ট ইউ টু স্কিপ ইট। ঠিক আছে, ইউ ক্যান স্কিপ ইট। জেন টেলর ইউ ক্যান স্কিপ ইট, দরকার নাই। টমাস দে কুইন্সে ইউ ক্যান স্কিপ ইট, দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। ওই যে একটা ইয়ে আছে না, কমলাকান্তের দপ্তর, পড়েছেন নাকি? ওই যে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের জবানবন্দি, পড়েছেন না কমলাকান্তের জবানবন্দি? হ্যাঁ, পড়ার কথা। এই কমলাকান্তের জবানবন্দি কিন্তু এই টমাস দে কুইন্সের লেখা থেকে অনুপ্রাণিত। বলতে পারবেন ইংরেজি লেখাটা কি? টমাস ডে কুইন্সের ইংরেজি লেখাটার নাম বলতে পারবেন? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। কনফেশন কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার। এটা হচ্ছে মূল লেখাটাই টমাস একুইন্সের। ওটাকে পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে এসব বলছেন। পরীক্ষায় আসার চান্স খুব কম। আর আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি না অনেকে, বা ছড়া, যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, শুনেছেন এটা? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এই ইয়ার লেখা, জেন টেলরের লেখা। এটা হচ্ছে ওনার লেখা। ঠিক আছে, এগুলো তো বা পরীক্ষায় আসবে না। হ্যাঁ, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এটা হচ্ছে ওনার লেখা। এটা লিখে উনি বিখ্যাত হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা চলে যাই তারপরে। এর পরীক্ষায় হয়তো আসবে না, জাস্ট আমি জানানোর জন্য বললাম আর কি। আলেকজান্ডার পুশকিন। পুশকিন থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুব কম। উনি হচ্ছে আহ, ইংরেজি সাহিত্যের না, উনি হচ্ছে রাশিয়ান লিটারেচারের, রাশিয়ান। সো রাশিয়ান হিসেবে আমরা চাইলে এটাকে স্কিপ করতে পারি, আমাদের দরকার নেই এই কোর্সের জন্য। সো এখানে আমাদের বিগত বছরের কোশ্চেন আছে, প্লিজ সলভ করে পাঠান দেখে। 1, 2, 3, 4, 5, পাঁচটা কোশ্চেন আনসার কি হবে সলভ করে পাঠান। সময় 2 মিনিট, দ্রুত 2 মিনিটের মধ্যে আনসার লিখে পাঠান, কোনটা আনসার কি হবে, এবিসিডি। দেখেন তো এগুলো আমি পড়িয়েছি কিনা, আমার লেকচার থেকে কি এগুলা কমন পড়তেছে? আমার লেকচার থেকে এই তথ্যগুলো কি সব কমন পড়তেছে? পারা উচিত কিন্তু। পরীক্ষা আসলে এরকমই আসবে, ইনশাল্লাহ। আসলে এরকমই আসবে। লেকচার যদি মনে রাখতে পারেন, ইনশাল্লাহ কমন পড়বে। আচ্ছা। আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি শুধু শুধু পড়া বাড়াই না, বুঝছেন? যেটা স্কিপ করার আমি বলে দিই এটা স্কিপ, এটা দরকার নাই, এখান থেকে আসার চান্স কম, আমি এরকম সরাসরি বলে দিই। ঠিক আছে, আমি আহ, চাপ কমানোর চেষ্টা করি, কারণ আপনাদের তো এগুলো রিটেনে লাগবে না। হ্যাঁ, বিসিএস প্রিলিমিনারিটা কিন্তু রিটেনে লাগবে না। ঠিক আছে, সো এই জন্য খামাখা চাপ নিয়ে দরকার আছে এত ঝামেলা বাড়ানো? প্রিলিমিনারি পাশ করার জন্য যতটুকু জানা দরকার ততটুকু জানলেই চলবে। ওকে, টাইম ইজ আপ। আমি আনসার গুলো একটু বলা শুরু করি তাহলে। রোমান্টিক পিরিয়ডের ইয়াদেরকে কোনটা ইনফ্লুয়েন্স করেছে? উত্তর হচ্ছে কি ফরাসি বিপ্লব। আমি বলেছিলাম ইংল্যান্ড এবং ফ্রান্স পাশাপাশি দেশ, একটার দ্বারা একটা অনুপ্রাণিত হয়েছে। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে ফাদার অফ রোমান্টিক এজ, তাহলে উনি কিভাবে ভিক্টোরিয়ান পোয়েট হয়, তাই না? ক্যারেক্টার এলিজাবেথ বেনেট কোন উপন্যাসে আসে বলেন? এত গল্প বলছি, প্রাইড কি প্রিজুডিস কি অনেক কিছু বলছি। এটা হচ্ছে প্রাইড এন্ড প্রিজুডিস। হু রোড দ্য পোয়েম ওজিমেন্ডিয়াস? ওজিমেন্ডিয়াস কবিতা কে লিখেন? উত্তর হচ্ছে পার্সি বিসি শেলি। হি প্রেড বেস্ট হু লাভেদ বেস্ট কে বলেছে? কার কবিতাতে আছে? মেরিনার। মেরিনার আলবার্টস পাখিকে হত্যা করে বিপদে পড়ছিল কোথায়?
স্যামুয়েল টেইলর কোলরিজের লিখা, ঠিক আছে? দেখি এরপরেরটাতে করেন। 6, 7, 8, 9, 10 সলভ করে পাঠান, সময় 3 মিনিট। ওকে, টাইম ইজ আপ, আসেন আমরা সলভ করি, সলভ করে দিচ্ছি। 6 এর আনসার, ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড। কে ভাষায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে? বাতাসে সবকিছু ভাসে, তাই না? বলছে লিফট মি অ্যাজ এ ওয়েভ, আমাকে পাতার মতো, মেঘের মতো ভাষায় নিয়ে যাও। কে ভাষায় নিয়ে যেতে পারবে? ওয়েস্ট উইন্ড ভাষায় নিয়ে যেতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলছে হু ইজ নট এ মডার্ন পোয়েট, নিচের কোনজন মডার্ন পোয়েট নেই? উত্তর হচ্ছে জন কিটস। কিটস মডার্ন পোয়েট না, উনি রোমান্টিক পোয়েট। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা কে বলেছে? এটা তো আমরা ছোটবেলা থেকে সেই কোটেশন লিখে আসছি, তাই না? ইংরেজ কবি শেলি বলেছেন। আচ্ছা, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ওজিমেন্ডিয়াস? ওজিমেন্ডিয়াসকে এটা তো একটু আগে আমরা করে আসছি, তাই না? ওজিমেন্ডিয়াস কবিতার লেখক কে বলেন? পার্সি বিসি শেলি। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার, রোমান্টিক পোয়েটের সবচেয়ে বিখ্যাত কে? উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি ফাদার, ওনার চেয়ে বিখ্যাত হওয়া সম্ভব না। চলে যাই তারপরেরটায়, ও শেষ। তাহলে বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। আজকে যে আপনারা পড়ছেন, পড়া কি অনেক কঠিন লাগছে? পড়া কি অনেক বোরিং লাগছে? বলেন আমাকে। আমি কি আপনাদেরকে পড়াতে পারছি? সুন্দর মতো পড়াতে পারছি? বুঝাতে পারছি? পড়াগুলা কি মনে থাকবে? গল্পগুলা কি মনে থাকবে? কাহিনীগুলা কি মনে থাকবে? আশা করি মনে থাকবে। তার মানে কি বিসিএস কি কঠিন? বিসিএস কিন্তু কঠিন না। একটু সুন্দর করে গুছিয়ে পড়তে পারলে বিসিএস জিনিসটা সহজ, ঠিক আছে? এই কথাটাই বলেছে। বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়, আমরা গোছানো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, তাহলে আমাদের সবকিছু সাকসেসফুল হবে। তা আপনাদের যদি এই ক্লাসটা ভালো লাগে, আবার ক্লাসটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, আপনারা জানিয়ে দিবেন। তাহলে সেক্ষেত্রে আমরা বেনিফিটেড হব, আমরা যে আপনাদেরকে সার্ভ করতে পারছি, আমরা একটা স্যাটিসফ্যাকশন পাবো। দ্যাটস অল ফর টুডেস ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে চাইলে হাত হ্যান্ড রেজ করতে পারেন, আর তা না হলে দ্যাটস দ্য এন্ড ফর টুডেস ক্লাস। ওকে, আমি কোনো হ্যান্ড রেজ যেহেতু দেখতে পাচ্ছি না, সো তাহলে ক্লাস শেষ করে দিই, হ্যাঁ? কেমন? ফেসবুক এবং ইউটিউব থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কমেন্ট গুলো দেখেছি, আপনারা যেগুলো করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।